হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ব। কেমিস্ট্রিতে আমরা আজকে যেই চ্যাপ্টারটা পড়ব এটা হচ্ছে প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টার, যেটা রাসায়নিক পরিবর্তন। এই চ্যাপ্টারটাও মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। প্রতি বছরই প্রশ্ন আসে এবং সাধারণত কয়েকটা টপিক থেকেই সবসময় প্রশ্ন আসে। যেমন এই চ্যাপ্টার তোমরা যদি খেয়াল করো, তোমরা যদি মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনগুলো একটু দেখো, তাহলে সবসময় দেখবা যে পিএইচ রিলেটেড প্রশ্ন, অম্ল ক্ষারক রিলেটেড প্রশ্ন, প্রভাবক রিলেটেড প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলাই বারবার আসে। হ্যাঁ, তো ওই জায়গাগুলো আমরা অনেক গুরুত্ব দিয়ে পড়বো অবভিয়াসলি, বাট এছাড়াও অন্য অন্য যতগুলো ইম্পর্টেন্ট অংশ আছে অবভিয়াসলি সেগুলো আমরা বাদ দিব না, কারণ সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। সো প্রতিটা জিনিসই আমরা পড়বো। এই চ্যাপ্টারটাও কেমিস্ট্রির ম্যাক্সিমাম অন্যান্য চ্যাপ্টারের মতোই মুখস্থ করার তেমন কিছু নাই, বেশিরভাগ জিনিসই বোঝার, বুঝে বুঝে পড়ার। সো আমরা সব কিছু বুঝে বুঝে পড়বো। আমাদের টার্গেটই হচ্ছে কেমিস্ট্রি আমরা মুখস্থ করবো না, কেমিস্ট্রি বুঝে বুঝে পড়বো। সো আশা করি ক্লাস করলে তোমার এই চ্যাপ্টারটা পড়তে বাসায় অনেক বেশি সহজ লাগবে, আর ক্লাসেই মোটামুটি পড়া হয়ে যাবে আজকে। সো কোনো টেনশন করার কিছু নাই, আমরা চলো শুরু করি। তাহলে প্রথমেই আমরা দেখো শুরু করি, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, তাই না? আচ্ছা, আমরা প্রথমে চলে যাব একদম রাসায়নিক বিক্রিয়া এবং গ্রিন কেমিস্ট্রি, আমাদের প্রথম টপিক। 4.1 গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি মানে হচ্ছে যে আমরা আমাদের পরিবেশের স্বার্থে কেমিস্ট্রিটাকে ইউজ করতে হবে। মানে কেমিস্ট্রি এমনভাবে ইউজ করা যাবে না যাতে পরিবেশের ক্ষতি হয়ে যায়। তোমরা জানো কেমিস্ট্রি মানেই কেমিক্যালস, অ্যান্ড কেমিক্যালস কিন্তু আসলে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। সো আমাদের এমনভাবে ইউজ করতে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। সো এই নিয়ে অনেক ধরনের অর্গানাইজেশন আছে, তারা বিভিন্ন রকম কাজ করে এবং তারা সবাই মিলে 12টা আন্তর্জাতিক নীতি তৈরি করছে। ঠিক আছে, 12টা আন্তর্জাতিক নীতি তৈরি করছে, যেই নীতিগুলো অনুযায়ী আমরা গ্রিন কেমিস্ট্রির যে উদ্দেশ্যগুলো আছে ওগুলোকে বাস্তবায়ন করি। তো এইটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট 12টা যে নীতি আছে এটা জানলে চলবে, এবং 12টা হেডলাইন একটু জাস্ট পড়ে রাখবা। ঠিক আছে, যাতে কখনো যদি প্রশ্নে দিয়েও দেয় জাস্ট হেডলাইনগুলাই দিবে, হেডলাইনটা দেখে তুমি যাতে বুঝতে পারো। যেমন একটা কি, বর্জ্য পদার্থ রোধকরণ। 2 নম্বর হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। 3 নম্বর হচ্ছে ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার। এরপরে 4 নম্বরে আছে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক, বিক্রিয়ার শক্তি দক্ষতা বা এনার্জি এফিশিয়েন্ট হইতে হবে সেটা। তারপর হচ্ছে নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করতে হবে। আচ্ছা, তোমার যত ডেরিভেটিভস বা উপজাতক থাকবে এগুলো যাতে খুব মিনিমাম পর্যায়ে থাকে। ঠিক আছে, উপজাতক বা ডেরিভেটিভ যাতে মিনিমাম থাকে। এছাড়া আমরা ক্যাটালিস্ট ইউজ করব যাতে আমাদের বিক্রিয়াগুলো তাড়াতাড়ি হয়। প্রাকৃতিক রূপান্তর মানে বায়োডিগ্রেডেশন যাতে আমরা করতে পারি, ওইটার জন্য আমরা হচ্ছে ট্রাই করব। আচ্ছা, দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে। তো জাস্ট এই হেডলাইনগুলো তুমি 2-1বার পড়লে মোটামুটি কিন্তু হয়ে যাবে। সো আমাদের এখানে খুব বেশি একেবারে জানার কিছু নাই। তো এখানে একটা গ্রিন কেমিস্ট্রি একটা এক্সাম্পল দিছে। এক্সাম্পলটা হচ্ছে যে ম্যালেইক অ্যানহাইড্রাইড উৎপাদন। তো এই ম্যালেইক অ্যানহাইড্রাইড উৎপাদনের 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে বেনজিনের জারণ, একটা হচ্ছে বিউটেনের জারণ। তো কোনটা ভালো ওইটাই এখানে একটু বলছে, যে কোনটাতে ভালো এইটা আমাদেরকে বোঝার জন্য অ্যাটম ইকোনমি নামে একটা টার্ম জানতে হবে। ভয় পাওয়ার কিছু নাই। এই টার্মিনোলজিগুলো জাস্ট আমরা সবগুলোই ব্যাখ্যা করব আস্তে আস্তে, সব টার্মিনোলজি জানার দরকারও নাই। বাট তুমি এইটুকু মনে রাখবা যে অ্যাটম ইকোনমি যত ভালো হবে ওই রাসায়নিক বিক্রিয়াটা তত বেশি ভালো। ওকে, অ্যাটম ইকোনমি যত ভালো ওই রাসায়নিক বিক্রিয়াটা তত ভালো। যেমন দেখো এটার অ্যাটম ইকোনমিটা 57.63%। 57.63%, মানে দ্বিতীয় পদ্ধতি বলতে কোনটা বোঝাচ্ছে, যে বিউটেনের জারণ। তাহলে এইটা অবভিয়াসলি আমাদের জন্য ভালো। সো এটাই এখানে বলছে। তো তুমি জাস্ট এতটুকু জানলেই এখান থেকে চলবে। এখান থেকে মানে এই যে এখানে অনেক কিছু লেখা আছে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বইয়ের সব কিছু পড়তে কখনোই যাবা না, এটা আমরা বারবার বলি যে বইয়ের সব কিছু কখনোই পড়তে যাবা না, তাহলে না তোমার সব মনে থাকবে, না তোমার ইম্পর্টেন্ট পড়াটা ভালো হবে। এই জন্য আমরা এখানে যতটুকু মার্ক করে দিই, যতটুকু পড়াই, ওইটাকেই বারবার পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে। তো এইখানে একটা, এই যে গ্রিন কেমিস্ট্রি বা গ্রিনার যে শিল্প প্রক্রিয়াটা, এইখানে আমরা যে দ্রাবকগুলো ইউজ করি তার কী কী বৈশিষ্ট্য থাকবে, এরকম 4টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে।
তাহলে গ্রিনার শিল্প প্রক্রিয়া আমরা যে দ্রাবকগুলো ইউজ করব এখানে তার 4টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। একটা হচ্ছে অনুদায়ী জৈব দ্রাবক ইউজ করব, অনুদায়ী। 2 নাম্বার হচ্ছে অজলীয় আয়নিক দ্রাবক ইউজ করব। 3 নাম্বার হচ্ছে জৈব দ্রাবক বিহীন, জৈব দ্রাবক বিহীন, তাহলে জৈব দ্রাবক কম কম ইউজ করব। আরেকটা হচ্ছে পানি ব্যবহার ভিত্তিক পদ্ধতি। তাহলে এই 4টা বৈশিষ্ট্য থাকতে হবে আমরা যেই দ্রাবকগুলো ইউজ করবো আর কি। তাহলে জৈব দ্রাবক আমরা নর্মালি জৈব দ্রাবক ইউজ নাই করার চেষ্টা করব, যদি করিও সেটা অনুদায়ী হবে। নর্মালি আমরা চেষ্টা করবো হচ্ছে অজলীয় এবং আয়নিক দ্রাবক এইগুলো দিয়ে করতে, বা পানি ব্যবহার ভিত্তিক করতে। জাস্ট এটার কথাই বলা হচ্ছে। হ্যাঁ, ওকে। এখানে আরেকটা কথা আছে যে স্মোক, এইটার পিএইচ কত, এই প্রশ্নটা অনেক সময় আসে। স্মোক মানে হচ্ছে স্মোক প্লাস ফগ। তাহলে স্মোক আর ফগ মিলে এটাকে আমরা বলি হচ্ছে স্মোক, যার পিএইচ হলো 2। এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবে, স্মোক আর ফগ। ওকে, এইবার আমরা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন পড়াশোনা আস্তে আস্তে ঢুকবো। হ্যাঁ, কনসেপচুয়াল পড়াশোনায়। 4.2 দেখো, একমুখী এবং উভমুখী বিক্রিয়া, এইটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে আমাদের মোটামুটি বিক্রিয়াকে আমরা 2 শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মানে ডিরেকশনের উপর ভিত্তি করে 2 শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, যেগুলো শুধুমাত্র সামনের দিকে ঘটে, আর যেটা হচ্ছে আরেকটা হলো উভমুখী বিক্রিয়া, মানে সেটা 2 দিকেই ঘটতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে একমুখী বিক্রিয়ার একটা কমন উদাহরণ কি? এই যে পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেটকে যদি তুমি তাপ দাও তাহলে পটাশিয়াম ক্লোরাইড হবে, অক্সিজেন হবে। মেইন কথা হলো এইখান থেকে পিছনে আর আসতে পারবা না তুমি, এই জন্যই এটা একমুখী। কেন পারবা না? কারণ এই যে অক্সিজেনটা তোমার গ্যাস হয়ে উড়ে যাচ্ছে, সো তুমি আর শুধু পটাশিয়াম ক্লোরাইডই থাকবে, যেটা দিয়ে আর তুমি পটাশিয়াম ক্লোরাইড আনতে পারবা না। হ্যাঁ, সো এটা একটা একমুখী বিক্রিয়ার এক্সাম্পল। আচ্ছা, একটা উভমুখী বিক্রিয়া কী জিনিস তাহলে? উভমুখী বিক্রিয়া কি বললাম? একই সাথে সম্মুখ দিকে এবং পশ্চাৎ দিকে 2 দিকেই সংঘটিত হয়, এটাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। তো খুব বিখ্যাত উদাহরণ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। হ্যাঁ, হাইড্রোজেন এবং আয়োডিন, এটাকে যদি আমরা 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে তাপ দেই তাহলে হাইড্রোজেন আয়োডাইড হয়। এইটাকে আবার আমরা উল্টা বিয়োজন করতে পারি। হ্যাঁ, করলে হাইড্রোজেন এবং আয়োডিন 2টা আলাদা আলাদা আমরা পাবো। এখন ঘটনা হলো যে বেশিরভাগ মানে বিক্রিয়াই কিন্তু আসলে উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? তো এই উভমুখী বিক্রিয়াগুলোকে আমরা কিছু কিছু শর্তের মাধ্যমে একমুখী বানাইতে পারি। সো ওইটা আমরা শিখবো, বাট তার আগে আমরা একটু জানবো যে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলা কি, যে কি কি বৈশিষ্ট্য থাকলে ওই বিক্রিয়াটাকে আমরা উভমুখী বিক্রিয়া বলতে পারি। তো চলো, তোমাদের বইতে 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এই 5টা বৈশিষ্ট্য আমরা একটু জেনে নিই। জিনিসগুলো খুবই কমন সেন্স, মুখস্থ করার কিছু নাই, তুমি জাস্ট পড়লেই বুঝতে পারবে। হ্যাঁ, দেখো তাহলে উভমুখী বিক্রিয়া মানে কি? উভয় দিক থেকে শুরু করা যাবে, 1 নাম্বার। অবভিয়াসলি উভমুখী বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় না, মানে হচ্ছে বিক্রিয়কের শতভাগ উৎপাদে অথবা উৎপাদের শতভাগ বিক্রিয়কে পরিণত হয় না। এটাই তো স্বাভাবিক, তাই না? যদি এই বিক্রিয়ক সেটা কমপ্লিটলি উৎপাদে পরিণত হয়ে যেত তাহলে তো আর সেটা উভমুখী থাকতো না, কারণ সেটা তো একমুখী হয়ে যেত, ঠিক আছে? সো এদের মাঝখানে একটা ইকুইভ্যালেন্ট, মানে ধরো এখানে 100টা আছে, তো 100টা থেকে হয়তো 80টা উৎপাদ হইলো, তাহলে এখানে আর 20টা আছে, তখন আবার এই 80টা উৎপাদ থেকে আবার পিছন দিকে এসে এসে বিক্রিয়ক হইতে থাকে, ঠিক আছে? পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটতে থাকে। সো মাঝখানে তখন একটা সাম্য অবস্থায় তারা আসে, যেখানে আর বিক্রিয়াটা ঘটে না। তো এটাই হলো কথা, যে সম্পূর্ণ হয় না উভমুখী বিক্রিয়া কখনো। আচ্ছা, এবং কেন? এই যে সাম্য অবস্থায় আসার প্রবণতা আছে তাদের, ঠিক আছে? তাহলে উভমুখী বিক্রিয়া সম্পূর্ণ হবে না, সাম্য অবস্থায় আসার প্রবণতা থাকবে। এরপরে 4 নাম্বার কি বলছে দেখো, আমরা সমান চিহ্নের পরিবর্তে এইরকম 2টা অর্ধতীর ইউজ করি। আর 5 নাম্বারে কি বলছে, যখন বিক্রিয়ার হার মানে সম্মুখ বিক্রিয়ার হার আর একটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই 2টা সমান হবে তখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় উপনীত হবে। এই 2টা যখন সমান হবে তখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় উপনীত হবে। ওকে, তাইলে এই 5টা জিনিস কিন্তু আমরা মোটামুটি জানলাম। ওকে, অলরাইট। এইবার দেখো যে একমুখী এবং উভমুখী বিক্রিয়াকে আমরা রূপান্তর করব কিভাবে। মানে আমরা যদি চাই কোন একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বানাতে পারি, সেটা কিভাবে বানাইতে পারি ওইটা আমরা একটু দেখি। চলো, তাহলে 3টা প্রসেসে আমরা একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বানাইতে পারি। যেমন কি দেখো, ধরো একটা পাত্র, ঠিক আছে? এই পাত্রের মধ্যে তুমি বিক্রিয়া করাচ্ছ ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে তুমি কি করলা? তাপ দিলা। তাপ দিলে কি হবে বলো তো? ক্যালসিয়াম অক্সাইড হবে আর
কার্বন ডাইঅক্সাইড হবে, তাই না? আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এই কার্বন ডাইঅক্সাইডটা তো যে উৎপন্ন হইলো, এটা তো একটা গ্যাসীয় পদার্থ, তাই না? তাহলে এই পাত্রের মুখটা যদি খোলা থাকে, তখন এই কার্বন ডাইঅক্সাইডটা কী হবে? উড়ে বাইরে বের হয়ে যাবে। তখন পাত্রের মধ্যে কি পড়ে থাকবে? পাত্রের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকবে। এই ক্যালসিয়াম অক্সাইড থেকে কি আর তুমি ক্যালসিয়াম কার্বনেটে যেতে পারবা? এটা কিন্তু আর তুমি পারবা না। কিন্তু তুমি যদি এই পাত্রটার ঢাকনা বন্ধ করে দাও, এই পাত্রটার ঢাকনা তুমি বন্ধ করে দাও, তাহলে কি এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আর বের হতে পারবে না। তখন এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দুইজনে মিলে আবার পশ্চাৎমুখী একটা বিক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। তাহলে দেখো তো, এটা প্রথমে ছিল একটা একমুখী বিক্রিয়া, অর্থাৎ শুধু ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা সামনের দিকে যেতে পারতাম, বাট এখন জাস্ট পাত্রের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি, এই জন্য কিন্তু আমার এটা উভমুখী বিক্রিয়া হয়ে গেল। তাহলে তোমাদের বইতে প্রথমে এটাই বলছে, বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে আমরা একমুখী করতে পারি। তাহলে দেখো, তাইলে এইটা বদ্ধ পাত্রে একটা উভমুখী বিক্রিয়া, বাট যদি এই পাত্রের ঢাকনাটা আমরা এখন খুলে দেই, হ্যাঁ, এই পাত্রের ঢাকনা এখন আমরা খুলে দেই, তাহলে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। তখন কিন্তু এটা একটা একমুখী বিক্রিয়া হয়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে। এরপরে দেখো 2 নাম্বার, বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করে। এটার এক্সাম্পল কি? সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট। দেখো এই বিক্রিয়ায় কি তৈরি হবে? এই বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে সিলভার ক্লোরাইড তৈরি হবে। এখন এই সিলভার ক্লোরাইডটা কিন্তু একটা অধক্ষেপ, সে অধক্ষিপ্ত হয়, ঠিক আছে? সিলভার ক্লোরাইডটা অধক্ষিপ্ত হইতে থাকে। তো যখন তুমি বিক্রিয়া পাত্রে বিক্রিয়াটা ঘটাবা, তখন যদি বারবার তুমি অধক্ষেপটাকে এখান থেকে সরাই নিয়ে যাও, যে অধক্ষেপটা পড়তেছে এখান থেকে সরাই নিয়ে যাও, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ওটাকে যেরকম তুমি বাইরে বের হয়ে যেতে দিছো, এইখানেও সিলভার ক্লোরাইডটাকে তুমি সরাই নিয়ে যাচ্ছ, মানে উৎপাদের যে কোনো একটা প্রোডাক্টকে তুমি বিক্রিয়া স্থল থেকে সরাই ফেলতেছো। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে তুমি সরাচ্ছ গ্যাসীয় উড়ে যেতে দিয়ে, আর সিলভার ক্লোরাইডকে তুমি আলাদা করে সরাই নিচ্ছ। তখন কিন্তু এই বিক্রিয়াটা আর উভমুখী থাকবে না, পিছন দিকে সে যেতে পারবে না, তখন এটা একমুখী হয়ে যাবে। সো তোমাদের বইতে 2 নম্বরে এই কথাটাই বলছে, যে আমরা যদি বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করি, উৎপাদ দ্রবণ থেকে যদি অধক্ষিপ্ত হয়, তখন আমরা এটাকে একমুখী করতে পারি। 3 নাম্বার আসো, রাসায়নিকভাবে উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে আলাদা করে। তাহলে তুমি এবার কি করবা? রাসায়নিকভাবে আলাদা করবা। ধরো ইথাইল অ্যাসিটেট, তাহলে আমাদের এক্সাম্পলটা হচ্ছে CH3 CH2 COO CH2 CH3 এরকম। সো এটাকে যদি আমরা ভাঙি পানি দিয়ে, তাহলে আমরা জানি এটা একটা স্টার, তাই না? এটা একটা স্টার, স্টারকে ভাঙলে পাওয়া যায় একটা অ্যাসিড এবং একটা ক্ষার। তাহলে আমরা পাবো এরকম CH3 COOH পাবো, আর CH3 CH2OH, মানে ইথানোয়িক অ্যাসিড, একটা অ্যাসিড পাবো এবং একটা ইথানল বা একটা অ্যালকোহল পাবো। এখন তুমি জাস্ট চিন্তা করো, এইখান থেকে যে কোনো একটা প্রোডাক্টকে তুমি যদি কেমিক্যালি সরাইতে চাও, কি করবা? তাহলে তোমার জন্য সহজ বুদ্ধি হচ্ছে, এই যে একটা অ্যাসিড আছে, তুমি যদি একটা ক্ষার দাও এখানে, তখন কি হবে? এই অ্যাসিড এবং ক্ষারটা মিলে তারা কি করবে? লবণ পানি তৈরি করবে, তাই না? যেমন এরকম CH3COONA, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট নামে একটা লবণ, আর হচ্ছে পানি তৈরি করবে। তাহলে এখন দেখো, এখন কিন্তু উৎপাদ হিসেবে কে কে আছে? এইটা আছে, একটা অ্যালকোহল আছে, একটা পানি আছে। এখন কিন্তু আর এই অ্যাসিডটা নাই। যদি অ্যাসিডটা থাকতো, তাহলে এই অ্যালকোহল এবং অ্যাসিড মিলে আবার এই এস্টারটা তৈরি করতে পারতো। কিন্তু যেহেতু তুমি এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যাসিডটাকে অল্টার করে ফেলছো, লবণ পানি বানাই ফেলছো, এখন কিন্তু আর তুমি এটাকে পিছনে নিতে পারবা না। এই জন্য কিন্তু তখন বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। এটাই বলতেছে যে ইথাইল অ্যাসিটেটের সাথে পানির বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা একটা উভমুখী বিক্রিয়া। কিন্তু তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, এটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে একটা লবণ পানি উৎপন্ন করে, তখন কিন্তু আর বিপরীত বিক্রিয়াটা সংগঠিত হতে পারে না। দ্যাটস ওয়াই তখন এটা একমুখী হয়ে যায়। তাহলে আশা করি উভমুখী বিক্রিয়াকে একমুখী কীভাবে করতে হয়, এটা আমরা এখন এই 3টা প্রসেস বুঝছি, এবং মানে যে কোনো সময় প্রশ্ন আসলে এখান থেকে আমরা আনসার করতে পারবো। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের নেক্সট টপিক, বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, আর একটা হচ্ছে বিক্রিয়ার হারের একক। সেমভাবে আসবে বিক্রিয়ার হার ধ্রুবক কি, বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি, এবং এই বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক এই দুইটার মধ্যে পার্থক্য কী। তাহলে আমাদের এখনকার টপিক হচ্ছে বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক।
আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে যে বিক্রিয়ার হার আমরা কাকে বলি, বিক্রিয়ার হার ধ্রুবকটাই বা কাকে বলি, আর এদের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কী। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে আমরা একটু সংজ্ঞা দিয়ে শুরু করব। সংজ্ঞা কি? বিক্রিয়ার হার, দেখো তোমরা যারা বিক্রিয়ার হার বুঝো না তাদের জন্য আমি খুব সহজ ভাষায় একটা কথা বলি। সংজ্ঞা পড়ে অনেক সময় বোঝা যায় না, বাট আমি বুঝাই দিচ্ছি। দেখো, প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। হয়তো বুঝতে পারি নাই, তো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। চলো, ধরো তোমার এখন একটা বিক্রিয়ক আছে এরকম, হ্যাঁ, ধরো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এখানে হচ্ছে NH3, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথমে চিন্তা করো এইখানে হয়তো 10 মোল করে আছে, হ্যাঁ, 10 মোল নাইট্রোজেন আছে, 10 মোল হাইড্রোজেন আছে, বাট NH3 আছে কত? 0। ওকে, NH3 আছে 0। আচ্ছা, এখন তুমি ঠিক 1 মিনিট পরে, মানে 60 সেকেন্ড পরে এই বিক্রিয়াটা হওয়ার পরে এইখানে হয়ে গেল 5, মানে অর্ধেক হয়ে গেছে নাইট্রোজেন আর হাইড্রোজেন, এইখানে বেড়ে গেছে 5। মানে বুঝতে পারতেছো, এদের ঘনমাত্রা কমে 5 হয়ে গেছে। এদের অবশ্যই বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকবে, উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকবে, তাই না? এটাই তো নিয়ম। তাইলেই না আমরা বুঝবো যে বিক্রিয়া হচ্ছে। এখন কথা হইল, এটা তুমি ঘনমাত্রা দিয়ে বলতে পারো, তুমি মোল দিয়ে, মানে তুমি যেটা দিয়ে খুশি বলো না কেন, ঘনমাত্রার একক তো তোমরা জানো, মোল পার লিটার, তাই না? মোল পার লিটার। আচ্ছা, এখন এই যে ঘনমাত্রা চেঞ্জ হলো, বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হলো কত? 10 থেকে 5, তাহলে ডিফারেন্সটা কত? 10 - 5 = 5। আর উৎপাদের ঘনমাত্রার চেঞ্জ কত হইল? 0 থেকে 5 হয়েছে, তাহলে এরও ঘনমাত্রা চেঞ্জ হয়েছে 5। এই যে ঘনমাত্রাটা চেঞ্জ হইল, এটা কতটুকু সময় হয়েছে? 60 সেকেন্ড সময় হয়েছে। কত সেকেন্ড সময় হয়েছে? 60 সেকেন্ড সময় হয়েছে। তো ধরো ঘনমাত্রা চেঞ্জটা এখানে 100, এখানে ধরো 50, হ্যাঁ, বা এখানে ধরো 1000, এখানে ধরো 500, এরকমভাবে চেঞ্জ হয়েছে। তাহলে 1000 আর 500 যদি চেঞ্জ হয়, তাহলে ঘনমাত্রা চেঞ্জ হবে কত? 500। আমরা ধরে নিলাম ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে 500। এই যে 500 মোল পার লিটার ঘনমাত্রা চেঞ্জ হয়েছে, এটা কত সেকেন্ডে হয়েছে? 60 সেকেন্ডে। তো 60 সেকেন্ড যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা পাবো যে 1 সেকেন্ডে এই বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু চেঞ্জ হয়েছে, উৎপাদেরই বা ঘনমাত্রা কতটুকু চেঞ্জ হয়েছে। চেঞ্জ বলতে আমরা বোঝাচ্ছি বিক্রিয়কের কতটুকু কমে গেছে, উৎপাদের কতটুকু ঘনমাত্রা বেড়ে গেছে, এটাই। তো এটা প্রতি সেকেন্ডে যদি আমরা বের করতে পারি যে প্রতি সেকেন্ডে কতটুকু চেঞ্জ হচ্ছে, ওইটাকে আমরা বলি বিক্রিয়ার হার। মানে এই রেটে বিক্রিয়া হচ্ছে, এই রেটে ঘনমাত্রাটা চেঞ্জ হচ্ছে, এই রেটে বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে, এই রেটে উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে। তাহলে আশা করি এখন ক্লিয়ার হয়েছে। তাহলে 500/60 দিলে কত হবে? ধরো সামথিং 80 সামথিং হবে। আমি যদি হিসাবে সুবিধা হয়তো 600 ধরি, হয়তো 100 এরকম হয়তো, ঠিক আছে, 10 হইতো আর কি। 10 মোল পার লিটার পার সেকেন্ড। এই যে পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে, এটাই হলো বিক্রিয়ার হার। তাহলে আশা করি বিক্রিয়ার হার বুঝতে আর কোনো অসুবিধা নাই। এখন বিক্রিয়ার হার ধ্রুবক আমরা কাকে বলি? বিক্রিয়ার হার ধ্রুবকটা একেবারে ইজি, জাস্ট বিক্রিয়ার হার বুঝলেই হলো। তুমি সেম বিক্রিয়ার হারই যদি তোমার জাস্ট যে বিক্রিয়কটা আছে ওইটার ঘনমাত্রা 1 মোলার হয়, ওইটার কোনো উল্টা পাল্টা র্যান্ডম কোনো ঘনমাত্রা হবে না, ওইটার ঘনমাত্রা কত? 1 মোলার, বা যেটাকে আমরা বলি 1 মোল পার লিটার। যদি এইরকম হয় বিক্রিয়কগুলা, সেই বিক্রিয়ার যে রেটটা হবে ওইটাকেই আমরা বলবো হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে, ঠিক আছে। তাহলে হার এবং হার ধ্রুবক বুঝলাম। এখন এখান থেকে পার্থক্যের একটা ছক আছে, এই পার্থক্যের ছক থেকে অনেক সময় তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন দিতে পারে যে কোনটা হারের মানে ক্ষেত্রে প্রযোজ্য, কোনটা হার ধ্রুবকের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, তো তোমরা দেখবা এইখানে ম্যাক্সিমাম জিনিস আসলে পার্থক্য না, ম্যাক্সিমাম জিনিস আসলে মিলই আছে। প্রথমটা হচ্ছে সংজ্ঞা, যেটা তো আমরা জানি, হার আর হার ধ্রুবক সেম জিনিস, জাস্ট একক মোলার ঘনমাত্রা হইতে হবে। কিন্তু এদের পার্থক্যটা কি দেখো তো, এদের পার্থক্যটা কি দেখো তো। পার্থক্যটা হচ্ছে তুমি যদি তাপমাত্রা পরিবর্তন করো, তুমি যদি তাপমাত্রা পরিবর্তন করো, বিক্রিয়ার হারও চেঞ্জ হবে, বিক্রিয়ার হার ধ্রুবকটাও চেঞ্জ হবে। কিন্তু তার মানে হচ্ছে কি, হার এবং হার ধ্রুবক দুইটাই তাপমাত্রার উপর নির্ভরশীল। কিন্তু যদি তুমি ঘনমাত্রা চেঞ্জ করো, তাপমাত্রা কোনো চেঞ্জ করতেছো না, তাপমাত্রা সেম আছে, বাট ঘনমাত্রা চেঞ্জ করো, তাইলে বিক্রিয়ার হার চেঞ্জ হবে, কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকের কোনো চেঞ্জ হবে না।
এইটাই এখানে সবচেয়ে ক্রুশাল কথা, যে তার মানে ঘনমাত্রাটা এখানে ইম্পর্টেন্ট। তুমি যদি ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইতে থাকো, বিক্রিয়ার হার কিন্তু বাড়তে থাকবে। যদি বিক্রিয়কের ঘনমাত্রা কমাইতে থাকো, কনসেন্ট্রেশন কমাইতে থাকো, বিক্রিয়ার রেটটা কমতে থাকবে, মানে প্রতি সেকেন্ডে আরও অল্প পরিমাণে কনভার্ট হইতে থাকবে। কিন্তু এতে কিন্তু হার ধ্রুবকের কোনো পরিবর্তন হবে না। এটা জাস্ট মনে রাখা কিন্তু সহজ, কারণ এটা একটা ধ্রুবক, বোঝাই যায় যে ঘনমাত্রা বলো, তাপ বলো, কিছু দিয়ে এটা পরিবর্তন হবে না। এটা জাস্ট মাথায় রাখলেই চলবে, ঠিক আছে? এই যে ঘনমাত্রার উপর নির্ভর করে, ঘনমাত্রার উপর নির্ভর করে না। তাহলে এটার একক কি? হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড বা মোলার পার সেকেন্ড, এটা আমরা জানি। কিন্তু হার ধ্রুবকের এককটা কি? এইটা একটু ট্রিকিয়ার জিনিস। বিক্রিয়ার হার ধ্রুবকের নির্দিষ্ট কোনো একক নাই, কিন্তু এর একক আছে। কিন্তু এই এককটা ডিফারেন্ট একক হয়। সেটা কোন ক্রম বিক্রিয়া হচ্ছে এইটার উপর নির্ভর করে ডিফারেন্ট একক হয়। যেমন কি, এটা আমরা এখন দেখব। দেখো, বিক্রিয়ার হার ধ্রুবকের যে একক, এইটা বের করার সিস্টেমটা হচ্ছে বিক্রিয়াটা কোন ক্রম বিক্রিয়া এটা তোমাকে জানতে হবে, এটা তোমাকে বলে দিবে। তাহলে বিক্রিয়াটা যদি শূন্য ক্রম বিক্রিয়া হয় তাহলে n = 0, বিক্রিয়াটা যদি প্রথম ক্রম হয় n = 1, দ্বিতীয় ক্রম হলে 2, আর তৃতীয় ক্রম হলে 3, এইভাবে আগাবে। তো আমাদের হার ধ্রুবকের একক বের করার সিস্টেমটা হচ্ছে, তুমি উপরে হারের যে এককটা আছে, অর্থাৎ মোল পার লিটার পার সেকেন্ড, এইটা দিবা। আর নিচে এই মোল পার লিটারের উপরে একটা পাওয়ার দিতে হবে। এই মোল পার লিটারের উপরে পাওয়ারটা কোনটা হবে এইটা নির্ভর করবে এটা কোন ক্রম বিক্রিয়া। বোঝা গেছে? তাহলে দেখো, তাহলে যদি ক্রমটা হয় 0 তাহলে আমাদের এখানে পাওয়ার হবে 0। বোঝা গেছে? আচ্ছা, যদি তাহলে 1 হয় তাহলে কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড বাই এইটা টু দি পাওয়ার, এখানে হবে কত? এখানে হবে 1। ওকে, আচ্ছা, সেম গোস ফর পরেরটা। হ্যাঁ, মোল পার লিটার পার সেকেন্ড, আর নিচে মোল পার লিটার, তার উপরে পাওয়ার হবে। ওকে, তাহলে যদি 2 হয়, 2 এর জন্য পাওয়ার 2, 3 এর জন্য পাওয়ার হচ্ছে 3। এখন দেখো, জাস্ট আমরা ক্যালকুলেশন করলেই বুঝবো। তাহলে মোল পার লিটার, যে কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে কি আসলে বলো তো? 0 হওয়া মানে এই জিনিসটার মান আসলে 1, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি হলো? মোল পার লিটার পার সেকেন্ড, আর নিচে হচ্ছে 1। তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াইলো এটার একক জাস্ট এই বিক্রিয়ার হারের এককের মতোই। তাহলে বিক্রিয়ার হারের এককও যা, শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের এককও সেম। কিন্তু সেকেন্ডটা দেখো কি হবে। এবার কিন্তু আমাদের নিচে মোল পার লিটার আছে, তাহলে টু দি পাওয়ার 1 মানে এখানে কিন্তু আছে। তাহলে এটাকে আমরা কাটাকাটি করতে গেলে 1, আর এই মোল পার লিটারকে আমরা কাটাকাটি করে দিলাম। তাহলে কি হইলো আমাদের? আলটিমেটলি বেরোবে পার সেকেন্ড। এটা হলো একক। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো, এটা একটু ট্রিকি। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু নিচে টু দি পাওয়ার 2 আছে, তাইলে মোল পার লিটার পার সেকেন্ড, আর এখানে কিন্তু টু দি পাওয়ার 2 মানে কি? বেসিক্যালি 2টা মোল পার লিটার পার সেকেন্ড, তাই না? তাহলে একটা আমরা কাটাকাটি করে দিলাম, তাহলে আমাদের বাকি থাকবে এইটা। তাহলে এটা যদি উপরে যায় তখন কি হবে বলো তো? এই যে পার সেকেন্ডও কাটাকাটি হয়ে যাবে। তাহলে কি হবে? বলো তো? আচ্ছা দাঁড়াও, এটা আমি আর একটু সহজ করে দিই, এত কঠিনভাবে যাওয়া লাগবে না। ওকে, তাহলে এই দুইটা যদি আমরা কাটাকাটি করি, এটার পাওয়ার আছে 1, এটার পাওয়ার আছে 2, তাহলে কি হবে? মোল পার লিটার, এইটার পুরোটার পাওয়ার হবে উপরে গেলে -1, কারণ 1 - 2 হবে, তাই না? 2 উপরে গেলে মাইনাস চলে যাবে, তাহলে মাইনাস পার সেকেন্ড। তাহলে এইটাই হবে একক, যে পার মোল লিটার পার সেকেন্ড। ওকে, এইটাই। আচ্ছা, নেক্সটটা কি হবে দেখো তো? নেক্সটটা তাহলে এটা 3 আছে, তাহলে এটা অবশ্যই এরকম হবে, মোল পার লিটার পার সেকেন্ড, সরি মোল পার লিটার, এই 1 - 3 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2 পার সেকেন্ড। এটাকে যদি তুমি সুন্দর করে লেখো কি হবে? লিটার স্কোয়ার
মোল স্কোয়ার পার সেকেন্ড এরকম হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো একক বের করতে পারবো। এখন এইটার একটা ভিন্ন ফরম্যাটও কিন্তু আসতে পারে। ভিন্ন ফরম্যাট মানে কি, এই মোল পার লিটার এটা মানে কিন্তু মোলার, তাই না, এই যে মোলার, তাহলে মোলার পার সেকেন্ড, এটা শুধু পার সেকেন্ড। আচ্ছা, যদি মোল পার লিটার, এখানে তো তুমি মোল পার লিটার লিখতে পারতেছ না, তাহলে দেখো তোমাদের বইতে কিন্তু দুইটা ফরম্যাটেই দেওয়া আছে। এটা আমি একটু তোমাদেরকে দেখাই দিই। দেখো এই যে এন সমান যদি শূন্য হয়, এটা একটা শূন্যক্রম বিক্রিয়া, তাহলে এটার একক সেম মোল পার লিটার পার সেকেন্ড। এন সমান যদি 1 হয়, তাহলে আমরা জাস্ট এই যে মোলারের পাওয়ার 1 দিয়ে ভাগ দিছি পার সেকেন্ড। আচ্ছা, এন সমান যদি 2 হয়, তখন আমরা কি করছি, এই যে দেখো মোলার বাই মোলার স্কোয়ার দিছে না, তার মানে কি এটা কিন্তু ছিল এরকমই মোল পার লিটার পার সেকেন্ড, এটা মানেই কিন্তু মোলার পার সেকেন্ড। আশা করি বোঝা আছে। হ্যাঁ, মোল পার লিটারকে আমরা বলি হচ্ছে মোলার, এই জন্য মোলার উপরে এর নিচে মোলার, তাহলে পার মোলার পার সেকেন্ড। এইখানে পার মোলার স্কোয়ার পার সেকেন্ড, তো এটাকে কিন্তু ভেঙেও লিখতে দিতে পারে অনেক সময়, অপশনে ভেঙেও আসতে পারে। সো আমি তোমাকে ভেঙেও দেখাইলাম, আবার এরকমভাবে আসলে যদি তুমি পারো এটাও দেখাইলাম। সো আশা করি যেভাবেই এখন দিক তুমি পারবা। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল হার এবং হার ধ্রুবক এই দুইটা জিনিসের মধ্যে রিলেশনশিপ। ওকে, আচ্ছা, এবার নেক্সট আসো যে বিক্রিয়ার যে হারটা আছে এইটার উপর কোন কোন জিনিসগুলো প্রভাব বিস্তার করে, মানে কি কি জিনিসপত্র চেঞ্জ করলে বিক্রিয়ার হার চেঞ্জ হবে, কোনটা চেঞ্জ করলে, কোনটা বাড়াইলে কোনটা বিক্রিয়ার হার কমবে, কোনটা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়বে, এইগুলা নিয়ে আমরা একটু জানবো। তো বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তার করতে পারে তিনটা জিনিস। কয়টা জিনিস? আমাদের বই অনুসারে তিনটা জিনিস: তাপমাত্রা, চাপ এবং হচ্ছে ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। সাধারণভাবে মনে রাখবা চাপ এবং ঘনমাত্রা এই দুটো জিনিস বাড়াইলে নর্মালি বিক্রিয়ার হার বাড়ে। সাধারণভাবে আমরা লাসাতেলিয়ার নীতিতে ডিফারেন্স এগুলো পড়বো, বাট সাধারণভাবে তুমি যদি চাপ বাড়াও ঘনমাত্রা মানে তোমার বিক্রিয়ার হার বাড়বে, ঘনমাত্রা বাড়াইলেও বিক্রিয়ার হার বাড়বে। তাপমাত্রা বাড়াইলে কিছু বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা এই হারটা বাড়ে, কিছু বিক্রিয়ার ক্ষেত্রে কমে। এটা তাপ উৎপাদী, তাপ হারি এইসব জিনিসপত্র আমরা লাসাতেলিয়ার নিয়মে পড়বো। বাট জেনারেল রুল হইতেছে তুমি তাপমাত্রা বাড়াও, চাপ বাড়াও বা ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়ার রেট বাড়ে। কেন বাড়ে এটা আমরা একটু এখন ব্যাখ্যা করে বুঝবো। কেমিস্ট্রি মানেই হচ্ছে কেন, এবং যত তুমি কেনর আনসার জানবা কেমিস্ট্রি বোঝা এবং পারা তত বেশি সহজ। দেখো এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা কনসেপ্ট বোঝা লাগবে, সেই কনসেপ্ট হচ্ছে শক্তি পর্বত বা অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি এই জিনিসটা বোঝা লাগবে। আচ্ছা, তো এটা একটা পাহাড়, এই পাহাড়টার উচ্চতাটা হচ্ছে আসলে এনার্জি অফ অ্যাক্টিভেশন। এই এনার্জি অফ অ্যাক্টিভেশন কথাটার মানে কি? এনার্জি অফ অ্যাক্টিভেশন কথাটার মানে হচ্ছে তোমার এই পাহাড়ের বাম পাশে যদি বিক্রিয়ক থাকে, ঠিক আছে, ধরো এইগুলো হচ্ছে তোমার সব বিক্রিয়ক। ওকে, এগুলো হচ্ছে তোমার সব বিক্রিয়ক। এখন ঘটনা হচ্ছে এই বিক্রিয়কগুলা যদি উৎপাদে কনভার্ট হইতে চায়, মানে এই পাশে থাকবে সব উৎপাদ, ঠিক আছে, বিক্রিয়কগুলো উৎপাদে কনভার্ট হইতে চায়। উৎপাদে যদি কনভার্ট হইতে চায় তাহলে তাকে অবশ্যই এই শক্তি পর্বতটাকে পার করতে হবে, মানে তাকে অ্যাক্টিভেশন এনার্জির চেয়ে বেশি এনার্জি তাকে পাইতে হবে, তখনই এই বিক্রিয়ক অণুগুলা উৎপাদে কনভার্ট হইতে পারবে। এটা হচ্ছে আমাদের ল। এখন কথা হইল তুমি দেখো এটার শক্তির লেভেলটা হচ্ছে এইখানে, তাহলে এখন তুমি যদি নর্মালি চিন্তা করো জাস্ট এই অণুগুলা, হ্যাঁ, এই অণুগুলা অটোমেটিক তারা উৎপাদে কনভার্ট হবে। কিন্তু এই শক্তি পর্বতের চেয়ে নিচে যারা আছে তারা কি কনভার্ট হতে পারবে? এখন পারবে না, তারা কিন্তু এখন আর কনভার্ট হতে পারবে না। তাহলে যেহেতু কনভার্ট হতে পারতেছে না, তাহলে কিন্তু বিক্রিয়ার রেটটা কমে যাচ্ছে, তাই না? এখন তুমি বিক্রিয়ার রেট বাড়াইতে চাও, আমরা কি বলছি, বিক্রিয়ার রেট বাড়ানোর জন্য আমার তিনটা জিনিস বাড়াইতে হবে: তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এই তিনটা জিনিস যদি আমি বাড়াই, কেমনে আসলে বিক্রিয়ার রেট বাড়তেছে ওইটাই আমরা একটু দেখব। তুমি যখন এই তিনটা জিনিস বাড়াবা, সেই তুমি তাপমাত্রা বাড়াইলা, তখন কী হবে বলো তো? এই যে অণুগুলো আছে এদের মধ্যে ছোটাছুটি বাড়বে, যত বেশি ছোটাছুটি বাড়বে তত বেশি এদের মধ্যে সংঘর্ষ বাড়বে, যত বেশি সংঘর্ষ বাড়বে, যত বেশি ছোটাছুটি বাড়বে, এদের তত এনার্জি গেইন হবে, এদের মধ্যে তত, দেখো কেউ একজন বসে আছে তার মধ্যে যতটুকু বিভব শক্তি আছে, সে যখন দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে তার মধ্যে আরও গতিশক্তি যুক্ত হতে থাকবে, সো তখন তার মধ্যে এনার্জিটা আরও অনেক বেশি হবে, অ্যান্ড তখনই এদের এনার্জিটা এমন জায়গায় চলে যাবে, পার হবে যে হ্যাঁ তারা তখন অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে তারা তখন প্রোডাক্ট হয়ে যাইতে পারবে।
সেম জিনিস তুমি ঘনমাত্রা বাড়াইলে হবে, সেম জিনিস তুমি চাপ বাড়াইলে হবে। কেন? যখন তুমি চাপ বাড়াচ্ছ তখন অল্প জায়গার মধ্যে অনেক অণু, তখন তাদের মধ্যে কলিশন বাড়তেছে, সংঘর্ষ বাড়তেছে। যখন তুমি ঘনমাত্রা বাড়াচ্ছ, অল্প জায়গার মধ্যে চাপ বাড়াও নাই, কিন্তু তুমি অনেক অণু দিয়ে দিছো, হ্যাঁ, কনসেন্ট্রেশন বাড়াই দিছো, অনেক ঘনমাত্রা বাড়াই দিছো, তখন কি হবে? ওদের মধ্যে সংঘর্ষ বাড়বে, গোতাগুতি বাড়বে, তখন ওরা গতিশক্তি প্রাপ্ত হবে, শক্তি বাড়বে, এবং তখন তারা আলটিমেটলি এই এনার্জি হিলটাকে পার করে অন্য পাশে যেতে পারবে বা প্রোডাক্ট হইতে পারবে। বোঝা গেছে? তাহলে এইটাই হলো আমাদের বেসিক কনসেপ্ট, যে কিভাবে এনার্জি হিল পার হয়ে আমাদের প্রোডাক্ট হয় বিক্রিয়ক থেকে বা উৎপাদ হয়, এবং কেন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়ে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এখন এখানে 4 নাম্বার একটা জিনিস আছে, 4 নাম্বার একটা মেথড আছে, যেটা আমরা একটু পরে গিয়ে পড়বো। সেটা হচ্ছে কি, তুমি এত কাহিনী না করে তুমি একটা চালাকি করতে পারো। চালাকিটা কি? চালাকিটা হচ্ছে তুমি এই এত শক্তি একে না দিয়ে, উপর দিয়ে না নিতে চেয়ে, তুমি এই নিচ দিয়ে একটা টানেল খুঁড়ে দিতে পারো। কি করতে পারো? টানেল খুঁড়ে দিতে পারো। টানেল খুঁড়ে দিতে পারো। তাহলে কি, এদের আর শক্তি অর্জন করে উপর দিয়ে যাওয়া লাগবে না, রেদার এরা এই নিচের শক্তি স্তরে যারা আছে সবাই এই টানেলের মধ্যে দিয়ে ওই পাশে চলে যেতে পারবে। এটাকে বলে একটা বিকল্প পথ সৃষ্টি করা, তাই না? আচ্ছা, এখন ধরো তুমি হইতেছে তোমার ফ্যাক্টরি হইতেছে ম্যানেজার, এখন তুমি বুঝলা এই টানেল তো আমি করতে পারি। আচ্ছা, আরেকটা কাজ করলে কেমন হয়? এই যে শক্তি, এই শক্তিটাই তো সমস্যা, এটা এত বেশি কেন? এই এনার্জি পর্বতটাই যদি আমি ছোট করে দিতে পারি, এইটাকেই যদি আমি আলটিমেটলি ছোট করে দিতে পারতাম, তাহলে আমার অনেক লাভ হইতো না? তাহলে আমার জাস্ট এই শক্তির উপরেও এতগুলো অণু ছিল, তারাও অটোমেটিক কনভার্ট হয়ে যেতে পারতো। তাইলে আমি তো বিকল্প টাইপের কোনো ব্যবস্থাও নিতে পারি, যে আমি হয়তো এনার্জির শক্তি পর্বতটাকে কমাই দিচ্ছি, অথবা নিচ দিয়ে একটা টানেল খুঁড়ে দিচ্ছি, যেটা দিয়ে অণুগুলো চলে যাচ্ছে। এই যে বিকল্প পথ সৃষ্টি করা, এই কাজটা করে হইতেছে তোমার প্রভাবক বা এনজাইম। হ্যাঁ, তো ওইখানে আমরা আসবো আস্তে আস্তে। বাট আপাতত তোমরা যদি এই কনসেপ্টটুকু বুঝে থাকো, আশা করি এখন তোমরা এই পরের পড়াগুলো খুব ইজিলি বুঝে ফেলবা। দেখো, তাহলে প্রথমে আসতেছে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কি হবে? তাপমাত্রা বাড়াইলে গতিবেগ, অণু বা আয়নগুলোর গতিবেগ বাড়বে, এদের মধ্যে সংঘর্ষের হার বাড়বে, এরা প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করবে, এবং এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে প্রোডাক্টে পরিণত হতে পারবে। খুব ইজি, রাইট? আচ্ছা, তাহলে কতটুকু হয়? নর্মালি তুমি যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াও, বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বা 3 গুণ বাড়ে। কত বাড়ে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইলে 2 থেকে 3 গুণ কিন্তু তোমার রেটটা বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এই অ্যারহেনিয়াসের সমীকরণটা একটু দেখবা, এটা মানে কোনটা দিয়ে কি বোঝায়, কে দিয়ে হার ধ্রুবক, পি দিয়ে স্থানিক বিন্যাস, জেড দিয়ে সংঘর্ষ হার, এটা নর্মালি আসে না, এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আমি দাগাই রাখছি আর কি। আচ্ছা, চাপের প্রভাব কি? যখন তুমি চাপ দিবা তখন অল্প আয়তনে অনেক বেশি সংখ্যক গ্যাসীয় অণু থাকবে। ঘনমাত্রা যদি তুমি বাড়াও তখন তাদের মধ্যে সংঘর্ষের মাত্রা বাড়বে, এই জন্য বিক্রিয়ার হারও বাড়বে, আমি যেটা বললাম অলরেডি। সেম, ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হারটা সমানুপাতিক হারে বাড়তে থাকবে। ওকে, এখানে একটা চার্ট দিয়ে একটা পরীক্ষামূলক এক্সপেরিমেন্টাল মান দিয়ে তোমাকে জিনিসটা বুঝাইছে। দেখো, যখন সোডিয়াম থায়োসালফেট, এটার ঘনমাত্রা 0.01, 0.02 বাড়তে বাড়তে 0.1 বানাইছো, এবং অধক্ষেপ হইতে তোমার কত টাইম লাগছে? যখন ঘনমাত্রা 0.01 ছিল, এটা বিক্রিয়া শেষ হয়ে অধক্ষেপ পাইতে 98 সেকেন্ড টাইম লাগছে। বাট যখন তুমি ঘনমাত্রা অনেক বাড়াই দিছো, প্রায় 10 গুণ বাড়াই দিছো, 0.1 বানাই দিছো, তখন মাত্র 10 সেকেন্ডেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ অধক্ষেপটা, মানে বিক্রিয়াটা তোমার 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে রেটটা কিন্তু অনেক বেড়ে গেছে। ওকে, আচ্ছা, এইবার দেখো, এই যে সেই সক্রিয়ণ শক্তির কথাটা বলতেছে, হ্যাঁ, যে সক্রিয়ণ শক্তি যত বেশি হবে, এই শক্তি বিক্রিয়ক বস্তুর কণার অর্জন করা তত বেশি কষ্টকর হবে, এই জন্য বিক্রিয়ার গতি কিন্তু কমে যাবে। সক্রিয়ণ শক্তির মান যদি কম হয় তখন বিক্রিয়ার গতি বেশি হবে, অবভিয়াসলি, কারণ হিলটা ছোট, অনেক বেশি বেশি বিক্রিয়ক অনেক কম এনার্জিতেই তারা পর্বতের ওই পাশে চলে যেতে পারতেছে। যেসব বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম, সেসব বিক্রিয়া সহজে কম তাপমাত্রায় ঘটে। এখন দেখো, তোমার মাথায় ওই কনসেপ্টটা যদি থাকে, এখন যাই পড়বা তুমি সব কিছুই খুব ইজিলি বুঝতে পারবা। ওকে, আচ্ছা, এবার দেখো, আমরা যে পড়ি এই যে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া, কোনটার শক্তির চেঞ্জ ধনাত্মক, কোনটার শক্তির চেঞ্জ ঋণাত্মক, এইটা কিন্তু আমরা সক্রিয়ণ শক্তির কনসেপ্ট দিয়ে বুঝতে পারি। খুব ইজি। দেখো, যখন একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, সেই ক্ষেত্রে এই যে বিক্রিয়ক, দেখো এটা কিন্তু শক্তি, হ্যাঁ, স্থিতি শক্তি, এই অক্ষে আমরা স্থিতি শক্তি বোঝাচ্ছি, এটাতে বিক্রিয়ার অগ্রগতি বোঝাচ্ছি।
তো এই যে বিক্রিয়ক থাকে, এই বিক্রিয়কের শক্তি হচ্ছে এই জায়গায়, এবং যখন তারা এইখান থেকে বিক্রিয়কগুলা এই এনার্জি হেলটা পার হয়ে প্রোডাক্ট হচ্ছে, তখন তাদের শক্তি বা উৎপাদের যে স্থিতিশক্তি সেটা থাকে এই লেভেলে। তাহলে বুঝতেই পারতেছো বিক্রিয়কের চেয়ে উৎপাদের স্থিতিশক্তি কিন্তু কম, তাই না? স্থিতিশক্তি কম। তার মানে হচ্ছে যখন তুমি বিক্রিয়া করবা, এই যে এক্সট্রা তাপ বা শক্তিটা থেকে যাবে সেটা কিন্তু নির্গত হবে, তাই না? কতটুকু তাপ? এই যে এতটুকু তাপ। কারণ বিক্রিয়ার মধ্যে শক্তি ধরো ছিল 100, হ্যাঁ 100 ইউনিট ছিল, এখন উৎপাদ হয়েছে ওটা এতটাই স্থিতিশীল হয়ে গেছে, ওটার মধ্যে এখন শক্তি হচ্ছে 80। তাহলে এই যে 20 এক্সট্রা তাপ এটা কই গেল? এটা পরিবেশে উন্মুক্ত হবে, এবং এই জন্যই পরিবেশে যেহেতু উন্মুক্ত হয় তখন এই বিক্রিয়ার আশেপাশে তাপ উৎপন্ন হয়, এই জন্য এটাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। এই জন্য তাপ উৎপাদী বিক্রিয়া হইলেও এটা ডেলএইচ হইতেছে নেগেটিভ। কেন ডেলএইচ নেগেটিভ? কারণ আমরা সবসময় ডেলএইচটা বের করি উৎপাদ মাইনাস বিক্রিয়ক দিয়ে। তাহলে এখানে উৎপাদের কত? উৎপাদের কম, উৎপাদের হইলো 80 আর বিক্রিয়কের হইলো 100, তাহলে রেজাল্টটা কী হবে? মাইনাস আসবে না? -20 আসবে। এই জন্য তাপ উৎপাদী বিক্রিয়াতে ডেলএইচের মান হয় সবসময় নেগেটিভ। তাপ হারি বিক্রিয়াতে কী হবে দেখো তো, জাস্ট অপোজিট কেস। তোমার বিক্রিয়কের শক্তি কম, উৎপাদের শক্তির লেভেলটা বেশি, তখন এই যে এক্সট্রা শক্তিটা লাগলো তোমার উৎপাদ বানাইতে, এই শক্তিটা কোত্থেকে আসবে? এই শক্তিটা তখন পরিবেশ থেকে আসবে। যখনই তুমি পরিবেশ থেকে শক্তি নিয়ে নিবা, তখনই কিন্তু পরিবেশ থেকে তাপ কমে যাবে। এই জন্য এটাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া। এবং তাপহারী বিক্রিয়াতে তুমি যদি উৎপাদ মাইনাস বিক্রিয়ক দাও, তাহলে ধরো এই যে উৎপাদ তার হইতেছে 100 আর বিক্রিয়কে ছিল হইতেছে 80, তাহলে কিন্তু পজিটিভ 20। এই জন্য ডেলএইচের পরিবর্তনটা পজিটিভ বলি আমরা। এটা তাপ হারি বিক্রিয়া, তাপ হারাচ্ছে, বা ডেলএইচটা কি পজিটিভ। আর তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ উৎপাদন হচ্ছে, ডেলএইচটা হলো নেগেটিভ। বোঝা গেছে? আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এই জিনিসগুলো তোমরা অনেকেই এইচএসসির সময় ভালো করে পড়ো না বা বুঝো না, দ্যাটস ওয়াই অ্যাডমিশনের সময় এসে তোমাদের অনেক কষ্ট হয়। আমরা যখন খুব দ্রুত পড়ায় যাই, এই কনসেপ্টগুলো পড়ানোর সময় থাকে না আসলে সাধারণত অ্যাডমিশনে, বাট আমরা চেষ্টা করি তোমাদের যতটা ডিটেলসে পড়ানো যায় সেটাই সবসময় আমাদের চেষ্টা থাকে, যাতে তোমার যদি বেসিকটাও দুর্বল থাকে সেইটাও যাতে তুমি কাভার করে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো। ওকে, তাহলে এই 2 লাইনে আমি এতক্ষণ যা বলছি সেই কথাটাই বলছে। এইবার দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। সংঘর্ষ তত্ত্ব, তাহলে সংঘর্ষ তত্ত্বে আমরা কি বলছি? সংঘর্ষ তত্ত্বে বলতেছে বিক্রিয়া যদি হইতে হয়, কোথাও যদি বিক্রিয়া ঘটতেই হয়, 3টা শর্ত লাগবে। কয়টা শর্ত? 3টা শর্ত। প্রথম শর্ত হইল এদের অণু, পরমাণু বা আয়ন, এদের মধ্যে সংঘর্ষ হওয়া লাগবে। এটা হলো 1 নাম্বার কথা। এদের মধ্যে যদি কোনো সংঘর্ষ না হয় কোনো বিক্রিয়া হবে না, 1 নাম্বার। এই সংঘর্ষটা একটা ন্যূনতম শক্তি সহযোগে অবশ্যই হইতে হবে। যদি কোনো শক্তি ছাড়াই জাস্ট এরা নিজেরা এসে জাস্ট লেগে আসছে, কখনো বিক্রিয়া হবে না। খুব ফোর্স আকারে একটা সংঘর্ষটা হইতে হবে, একটা ন্যূনতম শক্তি থাকা লাগবে ওই সংঘর্ষটার মধ্যে, নাইলে কিন্তু বিক্রিয়া ঘটবে না। এটা হলো দ্বিতীয় কথা। আর 3 নাম্বার হচ্ছে এই যে তোমার সংঘর্ষটা হবে ওইটা একটা নির্দিষ্ট দিক অনুযায়ী হওয়া লাগবে। জাস্ট উল্টাপাল্টা ডিরেকশন অনুযায়ী সংঘর্ষ হইলে বিক্রিয়াটা হবে না, একটা নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হইতে হবে। সো তাহলে এটা হলো আমাদের বিক্রিয়া ঘটার শর্ত। কি কি? 1 নাম্বার হইল সংঘর্ষ ঘটা লাগবে, 2 নাম্বার হলো সংঘর্ষটা ন্যূনতম শক্তি অনুযায়ী হইতে হবে, 3 নাম্বার হলো নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হইতে হবে। ঠিক আছে, এই 3টা হলো আমাদের শর্ত। আচ্ছা, এখানে তোমাদের একটা টার্ম আছে, টার্মটা হলো স্টেরিক বাধা। স্টেরিক বাধা টার্মটা একটু জেনে রাখা ভালো। স্টেরিক বাধা কথাটার মানে হচ্ছে, ধরো কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, CCl3 আছে না, CCl3, ধরো CHCl3, এরকমই ধরো ক্লোরোফর্ম বা এরকম কিছু। এখন এইটার সঙ্গে, এই অণুটার সঙ্গে যদি অন্য কেউ বিক্রিয়া করতে যায়, এই কার্বনটাকে অ্যাটাক করতে হবে। হ্যাঁ, কার্বনের সঙ্গে সংঘর্ষ করাইতে হবে, তাইলেই না বিক্রিয়াটা হবে। কিন্তু তুমি দেখো তো কার্বনের চারপাশে বড় বড় কতগুলো ক্লোরিন পরমাণু আছে, তাই না? তাহলে এই যে বড় বড় চারপাশে তার 3টা ক্লোরিন পরমাণু আছে, এইগুলার কারণে অন্য যে কোনো গ্রুপ এখানে এসে কার্বনকে অ্যাটাক করতে পারে না। ঠিক আছে, জাস্ট এই ক্লোরিন গ্রুপগুলো একে বাধা দেয়। এই যে বড় গ্রুপের কারণে যে বাধাটা সৃষ্টি হয়, ঠিক আছে, আক্রমণকারী বিক্রিয়ক যে বাধাটা পায়, এই বাধাটাকে আমরা বলি হচ্ছে স্টেরিক বাধা। জাস্ট এই টার্মটা জেনে রাখো, এটাই যে বড় গ্রুপের কারণে যে বাধাটা হয় এইটাকে আমরা বলি হচ্ছে স্টেরিক বাধা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইগুলো কিন্তু দেখো এখন আমরা পড়ে ফেলছি। শক্তির বাধার পর্বতকে শক্তি পর্বত বা অ্যাক্টিভেশন এনার্জি বলি। হ্যাঁ, এইখানে একটা কনসেপ্ট একটু তোমাদেরকে বোঝা দরকার, সেটা হচ্ছে
অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা জিনিসটা আসলে কি? জিনিসটা আসলে কিছুই না, খুবই ইজি একটা জিনিস। ধরো একটা বিক্রিয়ক আছে এরকম, হ্যাঁ, এ আর বি, তারা দুজনে মিলে একটা বিক্রিয়ক। এটা একটা সি বিক্রিয়কের সঙ্গে যুক্ত হবে, হয়ে তারা এই এর সঙ্গে সি যুক্ত হয়ে একটা প্রোডাক্ট হবে, আর বিটা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে আমার ধরো একটা বেসিক বিক্রিয়া। তো এটা ঘটার জন্য কি ঘটা লাগবে তোমরা জানো? এই বিক্রিয়াটা হওয়ার জন্য কি হওয়া লাগবে? এই এ আর বি এর মধ্যে বন্ধনটা আস্তে আস্তে দুর্বল হওয়া লাগবে, তাই না? এদের মধ্যে যে শক্তিশালী বন্ধনটা ছিল, এই এ আর বি এর মধ্যে যে শক্তিশালী বন্ধনটা ছিল, ওইটা আস্তে আস্তে এখন দুর্বল হয়ে যাওয়া লাগবে। আর বি আর সি এর মধ্যে তো কোনো, মানে এ আর সি এর মধ্যে কোনো বন্ডই ছিল না, তাই না? এখন নতুন করে এ আর সি এর মধ্যে বন্ড তৈরি হতে হবে, তাই তো? তাইলেই তো এসি হবে এবং বিটা আলাদা হবে। এখন এই যে যে এর সাথে বি এর বন্ধনটা দুর্বল হচ্ছে আর সি এর সাথে এ এর বন্ধনটা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, এইটাই হইতেছে বিক্রিয়াটার পুরো প্রসেস। যে এটা আস্তে 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 শক্তিশালী হয়, অন্যটা আস্তে 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 দুর্বল হয়। যখন এ আর সি কমপ্লিটলি শক্তিশালী হয়ে যায় এবং এ আর বি কমপ্লিটলি দুর্বল হয়ে যায়, তখন বিটা একদম আলাদা হয়ে যায় আর সিটা এ এর সঙ্গে যুক্ত হয়ে যায়। তো এই মাঝামাঝি যখন এনার্জি পর্বতের ঠিক উপরে থাকে, তখন এই যে যে দুইজনের মধ্যে একটা টান টান উত্তেজনাকর সিচুয়েশন থাকে, যে ওর সঙ্গে একটু বন্ধনটা গঠিত হচ্ছে, ওর সঙ্গে বন্ধনটা খুলে যাচ্ছে, এই সিচুয়েশনটাকে আমরা বলি সক্রিয়ণকৃত জটিল অবস্থা। তার মানে এরা অ্যাক্টিভ অবস্থায় আছে এবং এদের মধ্যে একটা জটিল বা অবস্থান্তর অবস্থায় আছে, একটা ট্রানজিশনাল ফেজে আছে, ঠিক আছে? মানে কেউ এখনও বিক্রিয়ক থেকে সম্পূর্ণ উৎপাদ হয় নাই, আবার তারা বিক্রিয়কও কমপ্লিটলি নাই, আবার কমপ্লিটলি উৎপাদও হয় নাই, বাট মাঝামাঝি একটা অবস্থায় আছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর অবস্থা। যে পূর্বের বন্ধন ভাঙন এবং নতুন বন্ধন গঠনের যে অবস্থা, এটাকে আমরা বলি অবস্থান্তর অবস্থা, এবং এইটাকে আমরা সক্রিয়ণকৃত জটিল অবস্থাও বলি। প্রতিটা টার্ম কেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব মজার, খুব ইম্পর্টেন্ট। বুঝে বুঝে পড়লে কেমিস্ট্রির মতো সহজ এবং লজিক্যাল সাবজেক্ট এই দুনিয়াতে আর কিছু নাই। আমার কাছে তো মনে হয় ম্যাথের চেয়েও বেশি লজিক কেমিস্ট্রিতে। ওকে, তাহলে এখন আমাদের নেক্সট টপিক প্রভাবকে চলে আসবো। তার আগে আমরা এতক্ষণ যা পড়লাম একটু রিক্যাপ করে নিই, ঠিক আছে? তোমরা যখন পড়বা সবসময় একটু রিক্যাপ করার চেষ্টা করবা। শোনো, যত রিক্যাপ করবা তত তোমার পড়াশোনার লেভেলটা তত ভালো হবে। প্রথমে আমরা পড়ছি রাসায়নিক বিক্রিয়া এবং গ্রিন কেমিস্ট্রি, এটা নিয়ে পড়াশোনা করছি। গ্রিন কেমিস্ট্রির 12টা যে আন্তর্জাতিক নীতি আছে, এই নীতির নামগুলো আমরা জাস্ট বলছি। এরপরে আসছে আমাদের হলো একমুখী এবং উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ার উদাহরণ কোনটা? পরীক্ষায় আসে। উভমুখী বিক্রিয়ার উদাহরণ কি আসে? HI বিক্রিয়াতে তাপমাত্রা কত? এই প্রশ্ন আসে। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে। অপশন এগুলো দিয়ে বলবে যে কোনটা উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য নয়, হ্যাঁ? আচ্ছা, এরপরে দিবে একমুখী উভমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর, মানে তুমি কিভাবে কোন বিক্রিয়াটাকে বা কোন কোন সিস্টেমে উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বানাইতে পারবা। আচ্ছা, এরপরে কি আছে? বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক, এই দুইটা টপিক আমরা পড়ছি। বিক্রিয়ার হারের একক কি, বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি বের করছি। দুইটা জিনিসের পার্থক্য আমরা পড়ছি। আচ্ছা, এরপর আমরা পড়ছি হচ্ছে হার ধ্রুবক, এরকম বিক্রিয়ার ক্রম অনুযায়ী হার ধ্রুবকটাকে কিভাবে বের করতে হয়। আমরা জাস্ট উপরে থাকবে মোলার পার সেকেন্ড আর নিচে মোলার, এটা দিয়ে ভাগ দিব। যদি শূন্য ক্রম হয় শূন্য দিয়ে, 1 হলে 1 দিয়ে, 2 হলে 2 হলে 3 দিয়ে 3 দিয়ে, তাহলে এটা দিয়ে আমরা জাস্ট ভাগ দিলেই আমরা পেয়ে যাব। তাহলে হার ধ্রুবকের একক আমরা পারছি। নেক্সটে আমরা পড়ছি হচ্ছে বিক্রিয়ার হারের উপর বিভিন্ন জিনিসের প্রভাব। তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা কোনটা বাড়াইলে কমাইলে কি হবে, এটা হচ্ছে নর্মালি আমরা পড়ছি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা যেটাই বাড়াই না কেন ওইটাতেই আমাদের বিক্রিয়ার হারটা বাড়বে। সক্রিয়ণ শক্তি নিয়ে আমরা পড়ছি, তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া পড়ছি, কেন ΔH পজিটিভ কেন নেগেটিভ পড়ছি, কোনটাতে বিক্রিয়কের স্থিতিশক্তি বেশি, কোনটাতে উৎপাদের স্থিতিশক্তি বেশি, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝে বুঝে পড়ছি। এইগুলো যদি ভুল করো আমার আর উপায় থাকবে না কান্নাকাটি করা ছাড়া। তোমাদের কান্নাকাটি হবে না, আমার কান্নাকাটি করতে হবে। এরপরে পড়ছি বিক্রিয়া সংগঠনের 3টা শর্ত। সংঘর্ষ হইতে হবে, সংঘর্ষের মধ্যে শক্তি থাকতে হবে, নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে থাকতে হবে, ঠিক আছে? স্টেরিক বাধা কী জিনিস সেটা আমরা পড়ছি, সক্রিয়ণকৃত জটিল অবস্থা কী জিনিস সেটা আমরা পড়ছি। এইবার আমরা চলে আসবো আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে প্রভাবক এবং এর প্রকারভেদ। তাইলে এইটা হলো এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে তুমি যদি পরীক্ষার আগের দিন কখনো কোনো কিছু পড়ার সুযোগও না পাও, এইটা তোমার
জাস্ট একবার হলেও দেখে যা লাগবে। সবচেয়ে ভালো হয় যদি তোমার দেখাই না লাগে, মানে তুমি প্রভাবকটা এত ভালোভাবে পারো যাতে কখনোই তোমার দেখা না লাগে। যেই সব টপিক ভর্তি পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট, ওই টপিকগুলা তোমার যদি রিভাইজ করতে হয় পরীক্ষার আগের দিন, তার মানে বুঝতেছো তোমার পড়া হয় নাই আসলে। হ্যাঁ, সো ওইগুলো তোমাকে সব সময় পারতে হবে, যে কোনো টাইমে ধরলে, যে কোনো জায়গায়, যে কোনো পরীক্ষায় দিলে অটোমেটিক পারতে হবে, এমনভাবেই এই টপিকগুলো পড়তে হবে। হ্যাঁ, তাহলে দেখো প্রভাবকের সংজ্ঞা কি। প্রভাবকের সংজ্ঞা হচ্ছে যেসব রাসায়নিক পদার্থ, তাহলে এরা রাসায়নিক পদার্থ, এরা বিক্রিয়কের সংস্পর্শে থেকে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়াতেও পারে, হ্রাসও করতে পারে। তাহলে কি করতে পারে? রাসায়নিক বিক্রিয়ার গতিটাকে চেঞ্জ করবে, হয় বাড়াবে না হয় কমাবে। আচ্ছা, যদি বাড়ায়, যদি বিক্রিয়ার গতিটাকে বাড়ায়, ওইগুলোকে আমরা বলি ধনাত্মক প্রভাবক। হ্যাঁ, আর যদি কমায়, ওইগুলোকে আমরা বলি ঋণাত্মক প্রভাবক। আচ্ছা, তাহলে প্রভাবকের একটা বৈশিষ্ট্য হলো এ বিক্রিয়ার গতি বাড়াবে, এটা হলো প্রধান কথা। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট কথা হলো, এটা যখন বিক্রিয়া শেষ হয়ে যাবে তার নিজের কোনো চেঞ্জ হবে না, সে নিজে গঠন এবং ভরে অপরিবর্তিত থাকবে। তাহলে প্রভাবকের দুইটা কথা সব সময় মনে রাখবো, একটা হচ্ছে সে বিক্রিয়ার গতি বাড়াবে বা কমাবে, এবং 2 নাম্বার হচ্ছে সে নিজে গঠন বা ভরে অপরিবর্তিত থাকবে। তখনই এটাকে আমরা প্রভাবক বা অনুঘটক বা ক্যাটালিস্ট এটা আমরা বলতে পারবো। ওকে, তাহলে দেখো তোমাদের বইতে প্রভাবকের 7টা বৈশিষ্ট্য দেওয়া আছে। কয়টা বৈশিষ্ট্য? 7টা বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, এবার তুমি দেখো প্রথম বৈশিষ্ট্যটা অলরেডি আমরা পড়ে ফেলছি একটু আগেই, যে প্রতিটি প্রভাবক এই বিক্রিয়কের সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে দেয়। আমরা একটু আগে পড়ছি না, একটা অল্টারনেট মেথডেও তো আমরা বিক্রিয়ার গতিকে বাড়াইতে পারি। সে একটা অল্টারনেট মেথডের মধ্যে ছিল এটা কি, সক্রিয়ণ শক্তি, যে এনার্জি হিলটা আছে এইটাকে আমরা ছোট করে ফেলবো, এইটা। হ্যাঁ, নিম্ন শক্তির ধারায় বা মেকানিজমে সংগঠিত করে। আর একটা কী করে, এই দেখো 7 নম্বরে বলছে যে প্রভাবক একটা সরলতম বিকল্প পথ সৃষ্টি করে, অর্থাৎ সে একটা টানেলের মতো কাজ করে, যে সে জাস্ট একটা অল্টারনেট পাথওয়ে তৈরি করে দেয় যাতে বিক্রিয়াটা খুব র্যাপিডলি ঘটতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হইতেছে বাকিগুলার মধ্যে অনেকগুলো আমরা পড়ছি। দেখো, প্রভাবক বিক্রিয়ার বেগ কাঙ্ক্ষিত মানে বৃদ্ধি বা হ্রাস করতে পারে, প্রভাবকের ভরের বা গঠনের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে 5, 6, 7 আমাদের শেষ, 1ও আমাদের শেষ। আমরা পড়বো হচ্ছে 2, 3, 4। তাহলে 2, 3, 4-এ কী বলছে দেখো, প্রভাবক বিক্রিয়ার গতি তো বৃদ্ধি করেই, এটা সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী 2 বিক্রিয়ার গতিকেই বাড়ায় দেয়। কিন্তু প্রভাবক কিন্তু সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না। এটা খুব কঠিন একটা কথা, যে সাম্যাবস্থা, যে কোনো একটা বিক্রিয়ার যদি কোনো একটা ইকুইলিব্রিয়াম থাকে, ধরো এই পাশে হচ্ছে বিক্রিয়ক, এই পাশে উৎপাদ, এই ইকুইলিব্রিয়ামটাকে কিন্তু সে চেঞ্জ করতে পারে না, মানে সে কখনো এই দিকে বা এই দিকে নিতে পারে না। সাম্যাবস্থা যেখানে থাকার ওখানেই থাকবে, সে জাস্ট সাম্যাবস্থায় যাতে দ্রুত চলে যেতে পারে এইটাকে এনশিওর করে হচ্ছে প্রভাবক, যে সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র সাম্যাবস্থায় দ্রুত পৌঁছাইতে হেল্প করে। এটা সবসময় মনে রাখবা। ওকে, এবং 4 নাম্বার এবং সর্বশেষ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। একটা স্পেসিফিক বিক্রিয়ার জন্য একটা স্পেসিফিক প্রভাবকই কাজ করে, ওই প্রভাবকটা দেখা যায় অন্য বেশিরভাগ বিক্রিয়ার জন্যই কাজ করে না, বা ওই বিক্রিয়ার জন্য অন্য কোনো প্রভাবক কাজ করে না। সো স্পেসিফিক বিক্রিয়া, স্পেসিফিক প্রভাবক। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পড়লাম সব আশা করি এখন মনে থাকবে। হ্যাঁ, 1 নাম্বার তো আমরা পড়ছি যে সক্রিয়ণ শক্তিকে কমায় দেয়, 7 নম্বরে বলছি বিকল্প পথ সৃষ্টি করে, এবং 5, 6 তো আমরা সংজ্ঞার মধ্যেই পড়ছি যে ভর গঠন পরিবর্তন হয় না, বেগ বৃদ্ধি বা হ্রাস করতে পারে। 2, 3, 4 একটু আলাদা, সম্মুখমুখী পশ্চাৎমুখী দুইটার গতিকেই বাড়ায়, কিন্তু সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না, এবং এদের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। গেল? ঠিক আছে, এবার নেক্সট আসবে হচ্ছে প্রভাবকের ক্লাসিফিকেশন। প্রভাবককে কয় ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটার উদাহরণ, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতিবারই আসে, সো এইবারও কিন্তু চলে আসবে। হ্যাঁ, সো এইটা খুব ভালো করে মনে রাখতে হবে। প্রভাবক আছে আমাদের 4 টাইপের, ধনাত্মক, ঋণাত্মক, অটো বা স্বপ্রভাবক, আর একটা আছে হচ্ছে আবিষ্ট প্রভাবক। 4 টাইপের প্রভাবক আমাদের আছে। এখন 4 টাইপের প্রভাবকের মধ্যে ধনাত্মক প্রভাবক কাকে বলে আমরা জানি, যারা গতিকে বৃদ্ধি করে, উদাহরণ কি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ঋণাত্মক প্রভাবক, তার কাজ কি, গতিকে হ্রাস করে, উদাহরণ কি বলো, ফসফরিক অ্যাসিড, H3PO4, ফসফরিক অ্যাসিড। শেষ। অটো প্রভাবক বা স্বপ্রভাবক, আরেকটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। এই দুটো একটু ট্রিকি। দেখো, অটো বা স্বপ্রভাবক কথাটার মানে কি, তুমি যদি এই বিক্রিয়াটা খেয়াল করো, দেখো এখানে আছে অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই দুইটার বিক্রিয়া ঘটতেছে।
এই বিক্রিয়াতে দেখো উৎপাদ কী কী তৈরি হয়, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, কার্বন ডাইঅক্সাইড, পানি। ঘটনা হইল এইখানে যে কাজটা হয় সেটা হচ্ছে এই যে উৎপাদ ম্যাঙ্গানিজ সালফেট আছে, এই ম্যাঙ্গানিজ সালফেটের মধ্যে কি থাকে বলো তো, ম্যাঙ্গানিজ 2+, সালফেট 2-। এই উৎপাদ যখন ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হয় তার মধ্যে কিছু কিছু ম্যাঙ্গানিজ 2+ আয়ন তারাই এই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে। তুমি দেখো তো জিনিসটা কত মজার না, তুমি আলাদা করে এক্সট্রা কোনো প্রভাবক দিচ্ছ না, জাস্ট তুমি বিক্রিয়া ঘটাচ্ছ, যেই একটা উৎপাদ তৈরি হওয়া শুরু করবে ওই উৎপাদেরই একটা অংশ প্রভাবক হিসেবে কাজ করবে। ঠিক আছে, এইটাকে আমরা বলি অটো বা স্বপ্রভাবক। সে নিজেই এই উৎপাদটা সে নিজেই তার উৎপাদনকে বাড়াচ্ছে, এটাকে আমরা বলি স্বপ্রভাবক। তাহলে স্বপ্রভাবকের উদাহরণ কি, ম্যাঙ্গানাস আয়ন। ওকে, আচ্ছা এবার দেখো হলো আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক জিনিসটা কিছুই না, সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি বলো তো। আচ্ছা, তো তোমরা দেখছো না যে ভালো বন্ধুদের সাথে কেন মিশতে বলে, ভালো বন্ধুর সাথে মিশলে ভালো হয়ে যায় মানুষ, আর খারাপ বন্ধুর সাথে মিশলে খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো আমার জন্য কি হয়েছিল, আমি যখন ক্লাস 6-এ পড়তাম, তো আমার ক্লাস টিচার বলছিল, তৌফিক তুমি তো অনেক ভালো ভালো পড়াশোনা করো, তখন আমার রোল 1-2 এরকম ছিল। তো একটা স্টুডেন্ট আছে, ও তো আসলে পাশ করতে পারতেছে না, তো আমি হচ্ছে তোমার পাশে ওর সিট করে দিই, ও যাতে একটু পড়াশোনা তোমার কাছ থেকে শিখে নিতে পারে। গেস হোয়াট, কি হয়েছে, ওই স্টুডেন্টটা ভালো হয়ে গেছে না, আমি খারাপ হয়ে গেছি। ঠিক আছে, ওর সঙ্গে মিশে মিশে আমি আরও বেশি দুষ্টামি করতাম অনেক। হ্যাঁ, সো আমি যত ধরনের দুনিয়ার যত দুষ্টামি ওর কাছ থেকে শিখছি। সো ঘটনা হইতেছে এইটাই, যে আবিষ্ট প্রভাবক হচ্ছে এরকম যে সে নর্মালি সে নিজে প্রভাবক না ছিল না, বাট আর একজনের সংস্পর্শে এসে সে প্রভাবক হয়ে গেছে। হ্যাঁ, সে এই কাজ করতেছে। তাহলে দেখো কে করে এই কাজটা, নর্মালি সোডিয়াম সালফাইড। হ্যাঁ, এই সোডিয়াম সালফাইড এই দ্রবণে যদি তুমি অক্সিজেন দাও, অক্সিজেন দিলে সোডিয়াম সালফাইডটা জারিত হয়ে সোডিয়াম সালফেট হবে। কিন্তু সোডিয়াম আর্সেনেটের মধ্যে তুমি যদি অক্সিজেন দাও কোনো বিক্রিয়া ঘটবে না, নর্মালি কোনো বিক্রিয়া ঘটবে না। কিন্তু তুমি যদি এই দুইটাকে একসঙ্গে করে দাও, বিক্রিয়াটা একসঙ্গে করে দাও, সালফাইটের সঙ্গে আর্সেনাইট দিলা, তার মধ্যে অক্সিজেন দিলা, এখন কিন্তু এই আর্সেনাইটটা জারিত হয়ে দেখো আর্সেনেট হবে, আর্সেনাইটটা জারিত হয়ে আর্সেনেট হবে। এই ঘটনাটা কেন ঘটলো, ঘটনাটা কেন ঘটলো, কারণ হচ্ছে এই সোডিয়াম সালফাইডের প্রভাবে এই আর্সেনাইটটা জারিত হয়ে গেছে। ঠিক আছে, মানে এ যখন এর সংস্পর্শে আসছে তখন এ আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করছে, আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করছে। হ্যাঁ, সোডিয়াম সালফাইডটা হলো তাহলে আবিষ্ট প্রভাবক। তাহলে আবিষ্ট প্রভাবকের উদাহরণ কি, সোডিয়াম সালফাইড, মনে রাখতে হবে। হ্যাঁ, গেল। তাহলে আমরা প্রভাবক সহায়ক জানলাম, আমরা 4 টাইপের প্রভাবক জানলাম। ধনাত্মক জানলাম উদাহরণ, ঋণাত্মক উদাহরণ জানলাম, অটো বা স্বপ্রভাবক জানলাম, আর একটা হচ্ছে আবিষ্ট জানলাম। এখন আমাদের জানতে হবে যে প্রভাবককে অনেকে হেল্প করে, আবার অনেকে প্রভাবককে তার কাজকে দমায় দেয়। এরকম জিনিস কি কি আছে, এরকম জিনিস আছে 2টা। যে প্রভাবকের কাজকে হেল্প করে ওইটাকে আমরা বলি প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর, আর যে প্রভাবকের কাজকে বন্ধ করে দেয় আরও কমায় দেয় সেটাকে বলে প্রভাবক বিষ। হ্যাঁ, তাহলে প্রভাবক প্রমোটরের উদাহরণ কি, আয়রন এবং মলিবডেনাম। হ্যাঁ, এই আয়রন প্রভাবকের সহায়ক হইল মলিবডেনাম ধাতু। মানে তুমি যখন অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাবা, নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন করবা, তখন প্রভাবক হিসেবে অবশ্যই আয়রন দিতে হয়। এখন এই আয়রন যতটা না ভালো কাজ করতে পারে, তুমি যদি তার সঙ্গে মলিবডেনাম দাও, এই আয়রনের প্রভাবন ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, এই আয়রনের প্রভাবন ক্ষমতা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সো এই জন্য আমরা বলি প্রভাবক সহায়ক। আচ্ছা, বাট যদি তুমি প্রভাবক বিষ চিন্তা করো, মানে এই যে ধরো সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এইটার ক্ষেত্রে প্লাটিনাম হচ্ছে প্রভাবক, দিলে ভালো বিক্রিয়া হয়। কিন্তু এইখানে যদি তুমি আর্সেনিক অক্সাইড দাও, আমরা কিন্তু প্রভাবক এটাকে প্লাটিনামের ক্ষমতাটাকে কমায় দিতে পারে আর্সেনিক অক্সাইড। এইটাও কিন্তু আমরা ভালো কাজে ইউজ করি, কারণ সব সময় যে প্রভাবক অনেক বেশি বেশি বিক্রিয়া ঘটানো ভালো এটা না, আমাদেরকে অনেক সময় বিক্রিয়া এমন একটা জায়গায় স্টপ করে দিতে হয় যাতে সে নেক্সট স্টেজে না যায়, তাতে আমাদের উৎপাদন অনেক সময় ভালো হয়। সো এই জন্য আমরা অনেক সময় প্রভাবক বেশি ইউজ করি। যেমন তোমরা দেখবা রেজনমন্ড বিক্রিয়ায় আমরা হচ্ছে প্যালাডিয়াম ইউজ করি, হ্যাঁ, বেরিয়াম সালফেট ইউজ করি। সো এইগুলার কারণ আছে, যাতে বিক্রিয়াটা অ্যালডিহাইড হয়ে আবার অ্যালকোহল না হয়ে যায়, আমাদের একটা স্টেপকে বন্ধ করে দিতে হয়। ঠিক আছে, তো এই জন্য আমরা প্রভাবক সহায়ক এবং বিষ এই দুইটার উদাহরণও খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রভাবক এই পর্যন্ত গেল। এরপরে আসো
প্রভাবন প্রক্রিয়া এটা কয় টাইপের হয়? এটা হচ্ছে 2 টাইপের হয়। একটা হলো সমসত্ব প্রভাবন, আর একটা হলো অসমসত্ব প্রভাবন। একটাকে আমরা বলি সমসত্ব প্রভাবন, একটা হলো অসমসত্ব। জিনিসটা কিছুই না, বোঝাটা খুবই ইজি। সমসত্ব প্রভাবন কথাটার মানে হইতেছে যে তোমার যে বিক্রিয়কগুলো আছে তারা যে স্টেটে আছে, তারা যদি গ্যাসীয় স্টেটে থাকে, তোমার প্রভাবকটাও গ্যাসীয় স্টেটে থাকা লাগবে। তাহলে দেখো এখানে বিক্রিয়কগুলো গ্যাসীয় স্টেটে আছে, প্রভাবকটাও নাইট্রোজেন অক্সাইড এটাও গ্যাসীয় অবস্থায় আছে। তোমার এইখানে অ্যাকুয়াস লিকুইড এইভাবে আছে, তোমার প্রভাবকটাও অ্যাকুয়াস আছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সমসত্ব প্রভাবন। গ্যাসীয় দশার ক্ষেত্রে গ্যাস, তরল দশার ক্ষেত্রে তরল। অসমসত্ব প্রভাবন কি জিনিস বুঝতেই পারতেছো, বিক্রিয়ক থাকবে এক স্টেটে যেমন গ্যাস, কিন্তু প্রভাবক থাকবে অন্য স্টেটে কঠিন। তাহলে সালফার ডাইঅক্সাইড গ্যাসীয় প্রভাব মানে বিক্রিয়া, বাট প্লাটিনাম হচ্ছে কঠিন প্রভাবক। এইটাকে আমরা বলেছি অসমসত্ব বা হেটারোজেনাস, আলাদা আলাদা। হ্যাঁ, আর হোমো মানে হচ্ছে হোমোজেনাস মানে হলো একই রকম। যেমন এই যে ইথেনের বিক্রিয়াতে তুমি নিকেল ইউজ করতেছো, তাহলে এই বিক্রিয়াগুলো এবং কোন বিক্রিয়ার প্রভাবক কোনটা এইটা আসতে পারে যে হ্যাঁ সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কোন প্রভাবকটা ইউজ করা হয়, বা এইটা কি সমসত্ব নাকি অসমসত্বীয় প্রভাবন। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, প্রভাবনের ক্রিয়া কৌশল আমাদের জানার দরকার নাই, জাস্ট আমরা 2টা টার্ম জানলেই হবে। একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া, আর একটা হলো অধিশোষণ। হ্যাঁ, তো অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে করে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, আর অধিশোষণের মাধ্যমে করে হচ্ছে প্লাটিনাম এইগুলা। তো ক্রিয়া কৌশল আমাদের কোনো দরকার নাই। এইবার আসো, এই যে এতক্ষণ আমরা প্রভাবক পড়লাম, তো এই প্রভাবকের কিছু রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন আছে, কাজ আছে। এই প্রভাবকের কারণে রিয়েল লাইফে আমরা কোথায় কোথায় ইউজ করি দেখো। একটা হলো রাসায়নিক শিল্পে এবং প্রাণ রসায়নে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে প্রোডাকশন বাড়ানোর জন্য আমরা অনেক প্রভাবক ইউজ করি। হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বর্জ্য পদার্থ যাতে কম হয় এটার জন্য আমরা প্রভাবক ইউজ করি। ওকে, সো এইসব কারণে যত তোমার প্রোডাকশন বাড়বে, রেট বাড়বে এবং বর্জ্য পদার্থ কমবে, তত তোমার উৎপাদন ব্যয়টা কমে যাবে। সো এই জন্য আমরা প্রভাবক ইউজ করি। আচ্ছা, 3 নাম্বার কি, পরিবেশ রসায়নে বা বায়ুদূষক সৃষ্টিতে এনো গ্যাসের প্রভাবকীয় ভূমিকা আছে, কিন্তু অটোমোবাইল ক্যাটালাইটিক কনভার্টারে ব্যবহৃত যে প্লাটিনাম ধাতু, এই প্লাটিনাম ধাতুটা আমরা বায়ুদূষণের প্রতিরোধক রূপে ইউজ করতে পারি। ওকে, সো এই জিনিসটা অনেক সময় এমসিকিউতে আসে, একটু জেনে রাখা ভালো। অলরাইট, তাহলে এইখানে আমরা প্রভাবকের শেষে একটা চার্টে চলে আসছি। দেখো যে এই চার্টটা মানে একেবারে মাস্ট। হ্যাঁ, মুখস্থ, এইখানে একটু মুখস্থ করতে হবে যে কোন বিক্রিয়ার জন্য কোন প্রভাবকটা আমরা ইউজ করি। সো এবং ওই যে জিনিসটা আমরা উৎপাদন করতেছি সেই জিনিসটার আসলে শিল্পক্ষেত্রে ব্যবহারটা কি, এইটা চার্টটা একটু বেশ পড়াটা একটু কঠিন, বাট এই চার্টটা একটু পড়তে হবে, তোমার ভালোর জন্যই পড়তে হবে, এই চার্টটা থেকে প্রশ্ন আসে। সো আমি একটু দেখো বুঝাই দিচ্ছি। সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড আমরা উৎপন্ন করি। এই সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করার প্রক্রিয়াটার কারণটা কি আসলে? কারণ আমরা আলটিমেটলি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে চাই। হ্যাঁ, এই জন্য আমরা এই যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে আমরা কি ইউজ করি, প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ইউজ করি, এটা জানতে হবে। নাইট্রিক অ্যাসিড উৎপাদনে আমরা কোন প্রভাবক ইউজ করি, প্লাটিনাম এবং RH। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, এটাতে কি ইউজ করি, আয়রন। এই বাকিগুলো কিন্তু নর্মালি প্রভাবক সহায়ক হিসেবে ইউজ হয়। আচ্ছা, হাইড্রোজেন সংশ্লেষণে এটা আমরা কি ইউজ করি, নিকেল। প্রোপিলিন অক্সাইড সংশ্লেষণে মলিবডেনাম কমপ্লেক্স, আর অ্যাডিপোনাইট্রাইলে নিকেল ফসফরাস যৌগ। তাহলে এই যে কোন বিক্রিয়াতে কোন প্রভাবক ইউজ হয় এটা আমাদের 1 নাম্বার জানতে হবে। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে এই যে উৎপাদগুলো আছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, NH3, এগুলো উৎপন্ন করে আমরা কী করি, ব্যবহারটা কি আসলে, এই ব্যবহারটা পড়তে হবে। সবসময় আমরা একবার সালফিউরিক অ্যাসিড, HNO3, এই দুইটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাসিড। আরও একটা আছে H2SO4, HNO3, H3PO4, এইগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাসিড 3টা। সো এরা রাসায়নিক সার, কেমিক্যাল বা এইসব জায়গায় ইউজ করে। নাইট্রেট কিন্তু বিস্ফোরক হিসেবে ইউজ করা হয়। অ্যামোনিয়া আমরা সারে ইউজ করি, HNO3 উৎপাদনে ইউজ করি। হাইড্রোজেন গ্যাস অ্যামোনিয়া বা মিথানল উৎপাদনে আমরা ইউজ করি। আর প্রোপিলিন অক্সাইড হচ্ছে পলিস্টার, পলিইউরেথেন ফোমের জন্য ইউজ করি। আর অ্যাডিপোনাইট্রাইল আমরা নাইলন ফাইবার এগুলোর জন্য ইউজ করি। তো এটা একটু কয়েকবার করে পড়ে একটু আত্মস্থ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রভাবনকৃত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি দেখো, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এরকম ছিল আগে, এখন সক্রিয়ণ শক্তিটা কমে গেছে। হ্যাঁ, এই জন্যই অনেক ইজিলি বিক্রিয়াটা হয়।
আমাদের নেক্সট টপিক হলো জৈব প্রভাবক এনজাইম। মানে হচ্ছে এরাও প্রভাবক, জাস্ট এরা যেহেতু জৈব পদার্থ থেকে আসে, হ্যাঁ, এই জন্য এদেরকে আমরা আলাদা একটা নামে ডাকি, সেটা হলো এনজাইম। আমাদের হিউম্যান বা তুমি যে কোনো বায়োলজিক্যাল কোনো পদার্থ বা কোনো বডি বা কিছু থেকে যদি আসে ওইটাকে আমরা প্রভাবক বলি না, একই জিনিস বাট জাস্ট এনজাইম বলি। জিনিস একই, কাজও একই, সেম। বাট এনজাইমগুলো হচ্ছে আসলে, যেমন প্রভাবকগুলো হচ্ছে কেমিক্যাল, এনজাইমগুলো হচ্ছে মেনলি প্রোটিন আর কি। হ্যাঁ, তো দুইটা এনজাইমের নাম আমরা এখানে পড়ব। একটার নাম হচ্ছে জাইমেজ, যেটা আসে ইস্ট থেকে। একটার নাম হচ্ছে ইউরিয়েজ, যেটা আসে সয়াবিন থেকে। তো জাইমেজ এনজাইমের কাজটা কি? সে গ্লুকোজকে অ্যালকোহল বানায়। আর ইউরিয়েজের কাজ হচ্ছে ইউরিয়া থেকে অ্যামোনিয়া বানায়। তাহলে তিনটা কথা এখানে পড়তে হবে। জাইমেজ জিনিসটা আসে ইস্ট থেকে, সে গ্লুকোজকে অ্যালকোহল বানায়। ইউরিয়েজ জিনিসটা আসে সয়াবিন থেকে, সে ইউরিয়াকে অ্যামোনিয়া বানায়। জাস্ট দুইটা কথা কমপ্লিট। এনজাইমের বৈশিষ্ট্য প্রভাবকের মতোই, দেখো এর প্রভাবন ক্রিয়া অনেক সুনির্দিষ্ট। তার মানে কি, যেমন জাইমেজ সে শুধুমাত্র গ্লুকোজটাকেই কনভার্ট করবে অ্যালকোহলে। ওকে, সো এদের কাজ যেরকম সুনির্দিষ্ট, আবার এদের কাজটা অত্যাধিক কার্যকর, মানে অল্প একটু দিলেই অনেক বেশি কাজ করে। কীরকম? যেমন দেখো, এক অণু অ্যানহাইড্রাইজ, হ্যাঁ, H2CO3, এই জিনিসটাকে তুমি যদি ভেঙে পানি কার্বন ডাইঅক্সাইড বানাইতে চাও, তোমার একটা এনজাইম লাগবে, নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। এই কার্বনিক অ্যানহাইড্রেজের তুমি মাত্র এক অণু যদি দাও, সেইটাই 1 মিনিটে 360 লক্ষ অণুকে বিয়োজিত করে ফেলতে পারবে। সো বুঝতেই পারতেছো কতটা পাওয়ারফুল এরা। হ্যাঁ, আচ্ছা, আর প্রভাবন ক্রিয়ার জন্য এনজাইমের কিছু স্পেশাল শর্ত আছে। যে কোনো প্রভাবকেরই আছে, এনজাইমের স্পেশালি আছে যে তার স্পেশাল টেম্পারেচার লাগবে, অপটিমাম টেম্পারেচার এবং অপটিমাম পিএইচ লাগবে। এইটা ছাড়া সে কাজ করতে পারবে না। যেমন নর্মালি 37 ডিগ্রি বা 7-এর কাছাকাছি পিএইচ থাকলে আমরা ভালো এনজাইমের কাজ দেখতে পারি। তার কারণটা কি? কারণটাও বুঝতে হবে। কারণ হচ্ছে এনজাইমগুলো আসলে কি বলো তো? এনজাইমগুলো কিন্তু আসলে প্রোটিন, তাই না? এবং তোমরা বোটানিতে পড়ছো যে প্রোটিন কিন্তু তাপে তঞ্চিত হয়ে যায়, তখন কিন্তু আর প্রোটিন তার নিজের কাজ করতে পারে না। সো তোমার যদি তাপ উল্টাপাল্টা থাকে এবং তোমার প্রোটিনের বৈশিষ্ট্যটাই নষ্ট হয়ে যায়, তাহলে তো এনজাইম কাজ করতে পারবে না। সেম জিনিস পিএইচেও হয়। যদি তোমার পিএইচ বেশি অ্যাসিডিক বা বেশি ক্ষারীয় হয়, প্রোটিন কিন্তু তঞ্চিত হয়ে যাবে বা প্রোটিনের স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। প্রোটিনের স্ট্রাকচার নষ্ট মানে এনজাইমের স্ট্রাকচার নষ্ট, এবং এনজাইম তখন কাজ করতে পারবে না। দ্যাটস ওয়াই আমাদের এনজাইমের জন্য কিন্তু অপটিমাম টেম্পারেচার অ্যান্ড প্রেশার লাগবে। ওকে, তাহলে এই পর্যন্ত এনজাইম বা প্রভাবক সম্পর্কিত আশা করি সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এইখানে আমাদের দরকার নাই সাম্যাবস্থা, গতিশীলতা, এগুলো দরকার নাই। জাস্ট আয়োডিনকে আমরা ট্রেসার হিসেবে ইউজ করে সাম্যাবস্থাকে মেজার করতে পারি, এইটুকু জানলেই এখানে এনাফ যে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা দেখার জন্য আমরা তেজস্ক্রিয় আয়োডিন ইউজ করি 128-53। ঠিক আছে, এটা। এবার এখানে আসো, দেখো 4.5.2 রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য কী। তাহলে সাম্যাবস্থা মানে তো আমরা বুঝি যে ধরো বিক্রিয়ক ছিল এখানে, সেখান থেকে উৎপাদ তৈরি হবে। এখন বিক্রিয়ক কমতে কমতে এমন একটা পজিশনে আসছে, আর উৎপাদ বাড়তে বাড়তে এমন একটা পজিশনে আসছে যে আর বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হতে পারতেছে না, উৎপাদ আর বিক্রিয়কের দিকে কনভার্ট হতে পারতেছে না। তখন এটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। তো এই সাম্যাবস্থা বলতে হইলে, যে কোনো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আসে, এটা বলতে হইলে আমার 4টা শর্ত মানা লাগবে। কি কি শর্ত? একটা হলো সাম্যের স্থায়িত্ব, সেটা স্টেবল, হঠাৎ হঠাৎ নড়াচড়া করতেছে না, সাম্য একবার বামে একবার ডানে এরকম যাইতেছে না। 2 নম্বর হলো উভয় দিক থেকে সুগম্যতা, তুমি বিক্রিয়কের দিক থেকেও সাম্যাবস্থায় পৌঁছাইতে পারবা, উৎপাদের দিক থেকেও পৌঁছাইতে পারবা। 3 নম্বর হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা, এটা তো বোঝাই যাচ্ছে, সব বিক্রিয়া কখনোই উৎপাদ হবে না, সব উৎপাদ কখনোই বিক্রিয়াকে কনভার্ট হতে পারবে না, এই জন্যই তো মাঝে মাঝে একটা অবস্থানে এসে সাম্যাবস্থা হয়ে গেল। এবং প্রভাবকের ভূমিকাহীনতা, আমরা কিন্তু প্রভাবকের বৈশিষ্ট্যের মধ্যেও পড়ছি যে প্রভাবক কিন্তু সাম্যাবস্থাকে চেঞ্জ করতে পারে না, তার মানে এখানে প্রভাবকের কোনো রোল নাই সাম্যাবস্থা চেঞ্জের ক্ষেত্রে। ঠিক আছে, এই 4টা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। গেল, তাহলে প্রভাবক, সাম্যাবস্থা, এই টাইপের যত জিনিসপত্র ছিল আমাদের এখন কাভার হয়ে গেছে, পড়া হয়ে গেছে। এখন আমরা পড়বো খুব ইন্টারেস্টিং ইয়েট কনফিউজিং একটা জিনিস, লা শাতেলিয়ার নীতি। আমি জানি না কেন জানি লা শাতেলিয়ার নীতি সবার অনেক প্যাচ লাগে। ভাইয়া উৎপাদ বাড়তেছে, কোন দিকে ডানে যাচ্ছে বামে যাচ্ছে, তাপমাত্রা কোথায় বাড়তেছে কোথায় কমতেছে, হ্যাঁ বিশাল প্যাচ গোছ তোমরা লাগাই ফেলো, বাট
ট্রাস্ট মি, লা শাতেলিয়ার নীতি এত সহজ, আমি জাস্ট এখন পড়ানোর পরে তোমরা বুঝবা যে লা শাতেলিয়ার নীতিটা তোমাদের কাছে কত সহজ লাগে। দেখো আমি আগে বইতে পড়াবো না, তোমাকে জাস্ট 3টা সেন্টেন্স পড়াবো, তুমি লা শাতেলিয়ার নীতি সব কিছু পারবা, যে কোনো কিছু পারবা। 3টা সেন্টেন্স পড়বো আমরা, হ্যাঁ। আচ্ছা, 1 নম্বর কথা হলো লা শাতেলিয়ার নীতিতে 3টা জিনিসের কথা বলা আছে, হ্যাঁ। একটা হলো তাপমাত্রা, একটা হলো চাপ, একটা হলো ঘনমাত্রা। এটার মানে হইতেছে 3টা জিনিসকে আমরা বলতেছি নিয়ামক বা প্রভাবক যে কোনো একটা বিক্রিয়ার। তো কি বলতেছে লা শাতেলিয়ার নীতিতে, যে এই 3টা চেঞ্জ করলে বিক্রিয়াটা এমনভাবে চেঞ্জ হবে যাতে তার সাম্যাবস্থানটা ঠিক থাকে। তো সাম্যাবস্থান আমার ঠিক রাখতে হইলে হয় আমার প্রোডাক্টকে বাড়াইতে বা কমাইতে হবে, বা বিক্রিয়ককে বাড়াইতে বা কমাইতে হবে। মানে তুমি যদি ব্যালেন্সের মাঝখানটা ঠিক রাখতে চাও, তাহলে এই পাশে যদি তুমি একটু বেশি ভার দিয়ে দাও এবং তুমি চাচ্ছ না এই জিনিসটাকে সাম্যাবস্থাটাকে তুমি নড়াবা, তাহলে তোমার কী করতে হবে, এই ব্যালেন্সের এই পাশেও কিছু একটা দিতে হবে, অথবা এই পাশ থেকে কিছু কমাই দিতে হবে। বোঝা গেছে? এইটাই হচ্ছে লা শাতেলিয়ার নীতি। মানে আমি আবার তোমাকে ধরবো যে এটা একটা ধরো ব্যালেন্স, ঠিক আছে। ধরো এই পাশে তুমি একটা ভার দিলা, এই পাশে যদি ভার দাও জিনিসটা কি এরকম হয়ে যাবে না? এরকম হয়ে যাবে অবভিয়াসলি। আচ্ছা, এখন এটাকে ঠিক করার উপায় কি? তুমি যদি এই মাঝখানের যে লিভারটা আছে এটাকে তুমি যদি এখানে নিয়ে আসো, তাইলে কিন্তু এই জিনিসটা আবার সোজাসুজি হয়ে যাবে, এখানে ভার থাকলেও কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা চাচ্ছি না এই সাম্য অবস্থাটাকে এভাবে সরাইতে, আমরা সাম্য অবস্থাটাকে এখানেই রাখতেছি, হ্যাঁ। তো সাম্যের অবস্থান এমনভাবে চেঞ্জ হবে, এটাই বলতে চাই, সাম্যের অবস্থান এমনভাবে চেঞ্জ হবে যাতে এই দুই পাশে উৎপাদ বা এইগুলার কোনো একটা চেঞ্জ হয়ে সাম্যাবস্থানটা ঠিক থাকে। তো কথা হইল এইভাবে তোমার বোঝার দরকার নাই, তোমাদের বইতে এইভাবে বোঝাইছে এবং এই জিনিসটা কঠিন। সো আমরা এইভাবে পড়বো না, আমরা পড়বো সহজভাবে। সহজভাবে কি? আমার কথা হইল তাপমাত্রার প্রভাব থাকবে 2 ধরনের বিক্রিয়ায়। একটা বিক্রিয়া হইতেছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হইতেছে তাপহারী বিক্রিয়া। সহজ ভাষায় আমরা বুঝবো, সহজ ভাষা কি? যদি তুমি তাপমাত্রা বাড়াও, তুমি জাস্ট চিন্তা করো, লজিক্যালি চিন্তা করো, তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া, কার মধ্যে অলরেডি তাপ বেশি আছে তার চারপাশে? তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়ার যদি তাপ থাকেই বেশি, ওর তো আর তাপ দরকার নাই, দরকার আছে নাই। তাহলে যার যেটা দরকার নাই তাকে যদি তুমি এক্সট্রা দাও, ওটা তো তার জন্য ক্ষতি করবে। সো তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাহলে অবভিয়াসলি ওর উৎপাদনটা কমে যাবে, আমাদের সব ফোকাস থাকবে উৎপাদনের দিকে, হ্যাঁ। উৎপাদ কমে যাবে। এই উৎপাদ কমে যাবে কথাটাকে আরেকভাবে বলা যায়, সেটা হইতেছে বিক্রিয়াটা বাম দিকে যাবে, বিক্রিয়াটা বামে যাবে। বামে মানে হইতেছে আমরা সবসময় জানি বামে থাকে বিক্রিয়ক, ডানে থাকে উৎপাদ। যদি আমাদের বিক্রিয়া ডান পাশে অগ্রসর হয় তার মানে উৎপাদ বাড়তেছে, যদি বিক্রিয়াটা বামে অগ্রসর হয় তার মানে বিক্রিয়ক বাড়তেছে। সেম কথা যে উৎপাদ কমে যাচ্ছে, রাইট? সো আমরা দুইভাবেই বলতে পারি যে উৎপাদ কমে যাবে বা বিক্রিয়াটা বামে যাবে। তাইলে দরকার আছে কার? তাপহারী বিক্রিয়ার। তার সাথে এমনি তাপ হারাই ফেলতেছে, তাকে যদি আমি তাপ বাড়াই তার প্রোডাকশন বাড়বে। তাইলে তাপহারী বিক্রিয়াতে যদি আমরা তাপ বাড়াই তার উৎপাদ বাড়ে, মানে বিক্রিয়াটা ডানে যায়। কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই। জাস্ট আমি যদি এখন উল্টা করি, তুমি এখন জাস্ট চিন্তা করো, উল্টা করলা, তাহলে তাপমাত্রা কমায়, তোমাকে প্রশ্নে বলছে যে তাপমাত্রা কমাইলে তাপহারী বিক্রিয়ার কি হবে। তুমি চিন্তা করো যে তাপমাত্রা কমাই দিচ্ছি, তাপহারী বিক্রিয়া, ও তো এমনি তাপহারী, ওর যদি আরও তাপ কমাই দেই ওর তো লস, সমস্যা, উৎপাদ কমে যাবে। কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, সে এমনি তাপ উৎপন্ন করতেছিল, সো আমি যদি তাপমাত্রা কমাই দেই এটা তার জন্য ভালো, সো তখন সে উৎপাদ বাড়াইতে পারবে। বোঝা গেল? একেবারে ইজি। তুমি যদি এইটুকু মনে রাখতে পারো, লা শাতেলিয়ার নীতি কিছুই না। তো যার যেটা দরকার নাই তাকে সেটা দিবা না, যার যেটা দরকার আছে তাকে সেটা দিবা। তাপহারী বিক্রিয়া, তার তাপ দরকার আছে, তুমি যদি তাকে তাপ দাও তার উৎপাদ বাড়বে, বিক্রিয়া ডানে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়া, তার যদি তুমি তাপ কমাও তার জন্য ভালো, তার উৎপাদ বাড়বে। বাট অপোজিট করলে উল্টা কাহিনী ঘটবে। শেষ, একদম ইজি। চাপেরটা তো আরও সহজ। তুমি যদি কোনো বিক্রিয়ায় চাপ বাড়াও, সেই বিক্রিয়াটা কোন দিকে যাবে এটা ডিটারমাইন করবে কোন জিনিস? এটাই কোনো এরকম বাম কম কিছুই নেই, মানে খুবই সহজ। ধরো এটা একটা বিক্রিয়াটা সমতা করলা, তুমি যদি এই বিক্রিয়াটাতে চাপের পরিমাণ বাড়ায় দাও, বিক্রিয়াটা কি ডানে যাবে নাকি বামে যাবে, কোন দিকে যাবে এটা ডিটারমাইন করবে কোন পাশে অণুর সংখ্যা কত।
এই পাশে অণুর সংখ্যা কত? এটা 1, এটা 3, টোটাল 4 অণু আছে। এই পাশে কয় অণু আছে? 2 অণু আছে বা 2 মোল আছে। মনে রাখবা, চাপ যদি তুমি বাড়াও, যেদিকে মোল সংখ্যা কম ওই দিকে যাবে, ঠিক আছে? যেদিকে মোল সংখ্যা কম ওই দিকে যাবে। তাহলে এখানে কোন দিকে যাবে? এই যে মোল সংখ্যা কম, এই দিকে 2 এর দিকে, তাহলে কি ডানে যাচ্ছে, তার মানে উৎপাদ বাড়বে। সেম, তাহলে এই বিক্রিয়া যদি তুমি চাপ কমাও উল্টা কাহিনী হবে, যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকে আসবে, বিক্রিয়ক বেড়ে যাবে, উৎপাদ কমে যাবে। তাহলে এই বিক্রিয়া যদি আমরা প্রোডাকশন বাড়াইতে চাই, অবভিয়াসলি আমাদের কি করতে হবে? চাপ বাড়াইতে হবে। গেল। ঘনমাত্রা কিচ্ছু জানার দরকার নেই, ঘনমাত্রা তুমি যত বাড়াবা বিক্রিয়া তত বাড়বে। যত তুমি কনসেন্ট্রেশন, বিক্রিয়ক যত বেশি দিতে পারবা তত বাড়বে। কথা হচ্ছে ঘনমাত্রার ক্ষেত্রে দুই পাশেই কিন্তু আমার ঘনমাত্রার কথা চিন্তা করতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদ। তাহলে আমি বিক্রিয়কের ঘনমাত্রা যত বাড়াইতে থাকবো তত আমার কি উৎপাদ তত বেশি কনভার্ট হইতে থাকবে। আবার আমি আরও সুন্দরভাবেও বিক্রিয়ার হারটাকে বাড়াইতে পারি। কেমনি? উৎপাদের ঘনমাত্রা আমি কমাইতে থাকবো। তাহলে উৎপাদ যদি আমি সরাই নিতে থাকি, এখানে তত বেশি ভ্যাকিউম তৈরি হবে, তত বেশি বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হইতে পারবে। কিন্তু যদি আমি উৎপাদ না সরাইতে থাকি, উৎপাদের ঘনমাত্রা না কমাইতে থাকি, তাহলে কি এখানে অনেক উৎপাদ জমে যাবে, তখন তো উল্টা দিকে বিক্রিয়া করা শুরু করবে। বুঝছো? এই জন্য আমাদের যদি বিক্রিয়ার হার বাড়াইতে হয় বা প্রোডাকশন বাড়াইতে হয়, অলওয়েজ আমার বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইতে হবে, উৎপাদের ঘনমাত্রা কমাইতে হবে। তাহলে 3টা লাইন পড়বো আমরা বলছিলাম। একটা লাইন হচ্ছে ঘনমাত্রা নিয়ে, যে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবো, উৎপাদের ঘনমাত্রা কমাবো, তাইলে আমাদের প্রোডাকশন বাড়বে। চাপের ক্ষেত্রে প্রোডাকশন বাড়াইতে হলে কি করা লাগবে? চাপ যদি আমরা বাড়াই, যেই পাশে মোল সংখ্যা কম ওই দিকে আমার যাবে। সো তাইলে আমার উৎপাদের ওই দিকে যদি মোল সংখ্যা কম থাকে, তাইলেই শুধুমাত্র চাপ বাড়াইলে আমার প্রোডাক্টটা বাড়তে থাকবে। 2টা কথা শেষ। 3 নাম্বার হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে, যেটা নিয়ে সবচেয়ে প্যাচ লাগে, সেটা সবসময় মনে রাখবা, যার যা লাগবে তাকে সেটা দিব, যার যা লাগবে না তাকে সেটা দিব না, দিলে উল্টা হবে। ঠিক আছে? সো তাপ উৎপাদী বিক্রিয়া আমরা তাপ কমাবো, তাইলে প্রোডাক্ট বাড়বে। তাপ হারি বিক্রিয়ার তাপ দিব, তাইলে আমার প্রোডাক্ট বাড়বে। আশা করি লা শাতেলের নীতি নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না। এই সংজ্ঞা টঙ্গা তোমরা সব এখন যা পড়বা সব বুঝতে পারবা। দেখো, এই যে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির ফলে মোলার সাম্যভ্র কেসির মান হ্রাস পায়, এই জন্য উৎপাদের বিযোজন ঘটে, উৎপাদের পরিমাণ হ্রাস পায়। সব এখন তুমি যা পড়বা তুমি সবই বুঝবা। ঠিক আছে? তো সবসময় মনে রাখবা, এই ধ্রুবকটার নাম হচ্ছে কেসি। হ্যাঁ, কেসি। অ্যান্ড কেসি কি ডিটারমাইন করে? কেপি কেসি নিয়ে আমরা পড়বো, বাট কেসি কি ডিটারমাইন করে? কেসি যত বেশি উৎপাদের পরিমাণ তত বেশি। ঠিক আছে? এটাই হলো মেইন কথা। ওকে, তাহলে কোন দিকে যাবে? ডানে বামে কোনখানে উৎপাদ বাড়বে? দেখো, এই যে চাপের প্রভাব, উৎপাদের যদি মোল সংখ্যা বেশি হয়, তার মানে চাপ বাড়াইলে উৎপাদন হ্রাস পাবে অবভিয়াসলি, কারণ তোমার বিক্রিয়কে মোল কম, উৎপাদে মোল বেশি। তুমি যদি চাপ বাড়াও, এ তো উল্টা দিকে আসবে, তখন বিক্রিয়ক বেড়ে যাবে, উৎপাদ কমে যাবে। উৎপাদের মোল সংখ্যা কম হলে, যে এক্সাম্পলটা আমরা পড়ছি দেখো, এই যে এর মোল সংখ্যা কম, তাইলে চাপ বাড়াইলে সামনের দিকে যাবে। ঠিক আছে? আচ্ছা, যে জিনিসটা বলি নাই সেটা হচ্ছে, যদি যদি মোল সংখ্যা সমান হয় তাইলে কি হবে? ধরো এই পাশেও 2 মোল, এই পাশেও 2 মোল, তাইলে কি হবে? তাইলে কিন্তু ওই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব নাই। এবং যেসব জায়গায় সলিড আছে, ঠিক আছে, ধরো এখানে তো নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এইগুলোর ক্ষেত্রে চাপের প্রভাব আছে। বাট যদি কোনো সলিড কোনো পদার্থের কোনো বিক্রিয়া হয়, ওইখানেও কিন্তু চাপের কোনো প্রভাব নাই। তোমাদের প্রশ্নে দেখবে অনেক সময় দিবে, এই পাশে মোল দিছে 3 মোল, ওই পাশে মোল দিছে 2 মোল, কিন্তু কোথাও একটা সলিড লেখা আছে। যেখানে সলিড লেখা দেখবা, বুঝবা ওখানে চাপের কোনো প্রভাব নাই। সো ওইখানে তো কিন্তু থাকবে যে চাপ দিলে এই বিক্রিয়ায় কী হবে, উৎপাদ বাড়বে না কমবে, নাকি চাপের কোনো প্রভাব নাই। তুমি হয়তো ভাববা, হ্যাঁ এই পাশে তো মোল বেশি কম, তাহলে মনে হয় হবে। আর যদি সলিড থাকে তাহলে কিন্তু চাপের কোনো প্রভাব নাই, মাথায় রাখতে হবে। ঠিক আছে? এখন কথা হইলো, এই যে ঘনমাত্রা, ঘনমাত্রা তুমি বাড়াবা কমাবা, কি হবে এখন তুমি জানো। এখন কথা হইলো, এই যে লা শাতেলের নীতি, এটার আসলে প্রয়োগটা কি? এটা আমরা শিল্প উৎপাদন ইউজ করি, মানে হাইয়েস্ট পরিমাণ প্রোডাক্ট সবচেয়ে কম টাইমে উৎপাদন করার জন্য আমরা ইউজ করি হচ্ছে লা শাতেলিয়ার নীতি। কীভাবে ইউজ করি দেখো, একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে। আমরা অ্যামোনিয়া গ্যাস দিয়ে অনেক কিছুই বানাই, ঠিক আছে, ইউরিয়া সারটার অনেক কিছুই বানাই। তো অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে আমরা যদি লা শাতেলের নীতি প্রয়োগ করতে চাই, কি হবে বলো তো? দেখো, অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন সমান 2 NH3, এটার ডেল এইচ এর মান হচ্ছে -92 কিলোজুল। তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? দেখো, ডেল এইচ এর মান নেগেটিভ, মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তুমি আমাকে বলো, এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কি তাপমাত্রা কি করবা?
চাপ কি করবা আর ঘনমাত্রা, এই তিনটা জিনিস চেঞ্জ করে কিভাবে তুমি এই অ্যামোনিয়ার উৎপাদন একেবারে হাইয়েস্ট পর্যায়ে নিয়ে যাবা, যাতে তোমার ইন্ডাস্ট্রি বা তোমার ফ্যাক্টরিতে অনেক লাভ হয়। কি কি করবা তুমি বলো? প্রথমে আসি ঘনমাত্রা, সহজ যেটা আমাদের। তাহলে ঘনমাত্রা আমি কি করব? অনেক বেশি বেশি নাইট্রোজেন দিতে থাকবো, অনেক বেশি বেশি হাইড্রোজেন দিতে থাকবো। আর যত অ্যামোনিয়া উৎপাদন হবে ওই অ্যামোনিয়াকে উৎপাদের ওই পরিবেশটা থেকে সরায় নিতে থাকবো। ঠিক আছে? তাহলে এইটা, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবো, উৎপাদের ঘনমাত্রা কমাবো, সহজ হিসাব। চাপ কি করবা? আচ্ছা, তুমি দেখতেছো এই পাশে আছে 1 মোল আর 3 মোল, টোটাল আছে 4 মোল, আর এই পাশে আছে 2 মোল। তাহলে তুমি জানো যে এখানে তুমি যদি এই কম মোলের দিকে নিতে চাও তাহলে তোমাকে চাপ বাড়াইতে হবে। তাহলে তুমি কি করবা? চাপ বাড়াবে। চাপ বাড়াবো, ঘনমাত্রা বিক্রিয়কের বাড়াবো। হ্যাঁ, বাড়াতে হবে। আচ্ছা, তাপমাত্রা কি করব? মজার বিষয়। তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা কি জানি? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি প্রোডাক্ট বাড়াইতে চাই আমাদেরকে কি করতে হবে? তাপমাত্রা কমাইতে হবে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে আমরা তাপমাত্রা কমাবো, তাহলে তাপমাত্রা কমাতে হবে। এখন কত? এখন তুমি কি তাপমাত্রা কমাইতে 0 ডিগ্রিতে নিয়ে যাবা? তুমি তো বলবে হ্যাঁ ভাইয়া, যত কমাবো তত বেশি যদি প্রোডাকশন বাড়েই, অল্প বিক্রিয়ক থেকে অনেক বেশি পরিমাণে পার্সেন্টেজে প্রোডাক্ট উৎপন্ন হয়, তাহলে তো এটা আমরা করবোই। চাপও আমি বাড়াইতে 1000, 2000, 5000 প্যাসকেলে নিয়ে যাবো, কিলো প্যাসকেলে নিয়ে যাবো। হ্যাঁ, কিন্তু ঘটনা হইলো এটা কমাইলে বা এটা বাড়াইলে অবশ্যই শিল্প উৎপাদনে এটা তুমি হাইয়েস্ট পরিমাণ প্রোডাক্ট পাবা, কিন্তু এটা পাইতে তোমার অনেক সময় লেগে যাবে। ঠিক আছে? বিক্রিয়ার রেট, তাপমাত্রা কমাইলে কিন্তু বিক্রিয়ার রেট স্লো হয়ে যায়, বিক্রিয়ার রেটটা স্লো হয়ে যায়। তুমি 10টা বিক্রিয়ক থেকে 8টা প্রোডাক্ট তুমি পাচ্ছ, মানে 80% তোমার এফিসিয়েন্সি, ভালো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, কিন্তু তোমার রেট অনেক স্লো হয়ে গেছে। হ্যাঁ, আগে মাত্র 20 মিনিটে হইতো, এখন তুমি এই তাপমাত্রা কমানোর কারণে এত স্লোলি হচ্ছে যে তোমার মানে উৎপাদন ভালো হইলেও, এফিশিয়েন্ট হইলেও তুমি আসলে ফ্যাক্টরি টিকে রাখতে পারতেছো না, তুমি সাপ্লাই দিতে পারতেছো না। এই জন্য তাপমাত্রা তুমি কমাবা, কিন্তু এতটাও কমাবা না যাতে তোমার রেট অনেক বেশি স্লো হয়ে যায়। তো এই যে কতটুকু কমাবো, কোন জায়গায় রাখবো, এটাকে আমরা বলি অপটিমাম টেম্পারেচার। সেমভাবে প্রেশার তুমি চাইলেই অনেক বেশি বাড়াইতে পারবা না, তোমার এত হেভি মেশিনারিজ এত কেনা লাগবে, তুমি ফকির হয়ে যাবা। সো চাপও আমরা এমন একটা পর্যায় পর্যন্ত নিব যেটাকে আমরা বলি অপটিমাম। তাহলে আমাদের কি লাগবে? অপটিমাম টেম্পারেচার, অপটিমাম প্রেশার। ঠিক আছে? ঘনমাত্রা তুমি মন মতো বাড়াইতে থাকো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে অপটিমাম টেম্পারেচার এবং প্রেশারের কারণে আমরা যতটুকু জিনিস স্যাক্রিফাইস করতেছি, এই জিনিসটাকে আবার কাভার দিব কি দিয়ে? এই জিনিসটাকে আমরা কাভার দিব হচ্ছে, বলো তো কে বলতে পারবা? সে জিনিয়াস, দেখি কে পারো, ট্রাই করো। 3 সেকেন্ড সময় দিলাম। এই স্যাক্রিফাইসটাকে আমরা কাভার আপ করবো কি দিয়ে? ভেরি গুড, প্রভাবক দিয়ে। প্রভাবক। তাহলে আমরা প্রভাবক দিলে এটার রেটটা এত বাড়বে যে ওই জিনিসটুকু, স্যাক্রিফাইসটুকুকে আমরা কাভার করে ফেলতে পারবো। এই জন্য আমরা তখন আয়রন দেই, আবার প্রভাবকের সঙ্গে প্রভাবক প্রোমোটার দিই, যেমন মলিবডেনাম দেই, অ্যালুমিনিয়াম অক্সাইড দিই, হ্যাঁ, পটাশিয়াম অক্সাইড, এগুলো দিই। ঠিক আছে? তাহলে এই অপটিমাম টেম্পারেচার অ্যান্ড প্রেশারটা কত, এইটা আমাদের জানতে হবে। দেখো, এই যে সর্বাধিক বা 98.3% অ্যামোনিয়া উৎপাদনের জন্য গ্যাস উৎপন্ন হওয়ার সাথে সাথে এটাকে আমরা বিক্রিয়াস্থল থেকে অপসারণ করে ফেলবো, মানে উৎপাদটাকে সরাই ফেলবো। আচ্ছা, উচ্চ চাপ দিব, সেটা কত? 1000 অ্যাটম, আর নিম্ন তাপমাত্রা রাখবো 200। কিন্তু এত চাপ বা এত কম তাপ আমরা রাখতে পারি না, দ্যাটস ওয়াই আমরা চাপ 1000 দিতে পারি না। আমরা অপটিমাম যে চাপ সেটা হলো 200 থেকে 300 অ্যাটম দেই, আর তাপমাত্রা কি রাখি? 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড রাখি। তাহলে এইটা হচ্ছে আমাদের অপটিমাম টেম্পারেচার, এটা হলো আমাদের অপটিমাম প্রেশার। এবং এইটাকে আমরা কাভার দিই কি দিয়ে? ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড প্রোমোটার, আর আয়রন গুঁড়া প্রভাবক। এই জিনিসটা দিয়ে এটাকে কাভার আপ করি। তাহলে এবং এই ক্ষেত্রে আমরা দেখো 98% অ্যামোনিয়া কিন্তু পাই না, আমরা 35 থেকে 40% পাই। এটাই তোমার ফ্যাক্টরির জন্য অনেক লাভজনক। ঠিক আছে? গেল। তাহলে এইটা আমাদের হচ্ছে লা শাতেলিয়ার নীতির কিন্তু শিল্পক্ষেত্রে প্রভাব, যেটা সালফার ট্রাই অক্সাইডেও আমরা দেখি। দেখো, এখানে আমরা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রভাবক ইউজ করি, টেম্পারেচার রাখি এত এবং প্রেশার রাখি 1.7 অ্যাটম। তাহলে এই মানগুলা কিন্তু বারংবার করে পরীক্ষা আসতে থাকে। সো খুব ভালো করে জানতে হবে। ওকে? তাইলে লা শাতেলিয়ার নীতিতে আশা করি এখন আর কোনো কনফিউশন কারোর থাকবে না। ওকে, এইবার আমরা আমাদের পরের টপিকে চলে আসবো। পরের টপিকটা কি? ভর ক্রিয়ার সূত্র।
তো ভর ক্রিয়ার সূত্র আমাদের মেডিকেলের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, কেসি কেপিও এত বেশি ইম্পর্টেন্ট না, বাট আমরা ছোট্ট 2-3টা ইনফরমেশন এখান থেকে পড়বো যেটা পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? তাহলে কেসি আর কেপি কী জিনিস এই দুইটা আগে একটু জানতে হবে, ঠিক আছে? কেসি কী জিনিস আর একটা হলো কেপি কী জিনিস, এটা আসলে পরীক্ষায় আসবে না, জাস্ট আমাদের বোঝার জন্য। আচ্ছা, কেসি হচ্ছে যদি ভর ক্রিয়ার সূত্র মতে উৎপাদসমূহের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল একটা অনুপাত বের করো, মানে ধরো এটা একটা বিক্রিয়া, ঠিক আছে? এই বিক্রিয়ার তুমি উপরে উৎপাদগুলার যে ঘনমাত্রা আছে সেগুলা গুণ দিলা, আর নিচে বিক্রিয়কগুলার যে ঘনমাত্রা আছে সেইটা গুণ দিলা, ওকে? দিলে যে জিনিসটা বেরোবে এই ধ্রুবকটাকে আমরা বলি হচ্ছে কেসি। সেম জিনিসটা তুমি যদি আংশিক চাপ দিয়ে করো, ঘনমাত্রা দিয়ে না করে, কোনো একটা গ্যাসীয় বিক্রিয়া, সেটার ক্ষেত্রে তুমি ঘনমাত্রা দিলা না, তুমি আংশিক চাপ বসাইলা, উপরে আংশিক চাপ মানে উৎপাদের আংশিক চাপ, নিচে বিক্রিয়কের আংশিক চাপ বসাইলা, তাহলে তুমি যেটা পাবো এটাকে আমরা বলি কেপি, ঠিক আছে? তো কেসি কেপি দিয়ে কী বোঝা যায়? আসলে কেসি কেপি দিয়ে বোঝা যায় যে বিক্রিয়াটা কত ভালো ঘটবে, কত দ্রুত ঘটবে, বা বিক্রিয়ার রেটটা কীরকম হবে, ওই জিনিসটা আমরা কেসি কেপি দিয়ে বুঝতে পারি। হ্যাঁ, তো কেসি কেপি এর মধ্যে একটা সম্পর্ক আছে, এটা একটু জানতে হবে, এবং এটাও জানতে হবে যে কেসি বা কেপির মান 0 বা অসীম হবে না। কেন হবে না এটা তো বোঝাই যায়। তুমি চিন্তা করো, কেসি কেপির মান 0 হইতে হলে কি হওয়া লাগবে? উপরে 0 হওয়া লাগবে, তাহলে কি বিক্রিয়কের ঘনমাত্রা কি কখনো 0 হয় না? যদি অসীম হইতে হয় নিচে 0 হওয়া লাগবে। প্রোডাক্টের ঘনমাত্রা উভমুখী বিক্রিয়ায় কখনো কি প্রোডাক্টের ঘনমাত্রা 0 হয়? হয় না। সো দ্যাটস ওয়াই কেসি কেপি কখনো অসীম বা 0 হবে না, এটা ইজি কথা। এই যে এটা বলছে। এখন কেসি আর কেপির মধ্যে সম্পর্কটা কি দেখো, তাহলে কেসি আর কেপির মধ্যে সম্পর্কটাকে আমরা এইভাবে লিখি, কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এটা কীভাবে বের করছি আমরা? ওই যে কেপির সমীকরণ যা আংশিক চাপ দিয়ে ওইটা বের করছি, কেসির সমীকরণ যা ওইটা বের করছি, এরপর দুইটাকে কাটাকাটি করে এই অবস্থায় আসছি। এখন প্রশ্ন আসে যে কখন কেপি আর কেসির মান সমান হয়? হ্যাঁ, এই ডেল এন মানে কি জানো? এই ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, ওকে? আচ্ছা, তাহলে তুমি আমাকে কেউ কি বলতে পারবা কখন কেপি এবং কেসি এর মান সমান হবে? কেউ কি বলতে পারবা? কেপি আর কেসির মান সমান হইতে হলে এখানে কি হওয়া লাগবে বলো? কেপি আর কেসির মান যদি সমান হইতে হয়, এই দুটা যদি সমান হইতে হয়, এই পুরোটুকু জিনিসের মান হওয়া লাগবে 1। তাহলে আর টি টু দি পাওয়ার ডেল এন এই জিনিসটার মান যদি 1 হইতে হয়, তাহলে অবভিয়াসলি এই ডেল এন এর মান 0 হওয়া লাগবে, কারণ যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই হইতেছে ওইটার মান 1। তাহলে ডেল এন এর মান 0 মানে কি আসলে বলো তো? উৎপাদের মোল সংখ্যা আর বিক্রিয়কের মোল সংখ্যা আসলে সমান, এবং তাদের মধ্যে বিয়োগ করে আমরা 0 পাইছি। এই জন্যই বলে যে উৎপাদ বা বিক্রিয়কের মোল সংখ্যা যদি সমান হয়, তখন এর দুটাকে বাদ দিলে আমরা পাবো এন ডেল এন সমান 0, এটা থেকে আমরা আর টি টু দি পাওয়ার 1 এটার মান পাবো 1, তখন এই কেপি আর কেসি সমান হবে, ঠিক আছে? তাহলে এটাই বলে যে কেপি এবং কেসি কখন সমান হয়। এই যে দেখো, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যখন সমান হয় তখন কেপি কেসি সমান হয়, ঠিক আছে? কেপি কেসির কোনো একক নাই। আচ্ছা, তাহলে কেসি এর তাৎপর্য কী? ওই যেটা বলতেছিলাম, কেসি দিয়ে কী বোঝা যায়? একটা বিক্রিয়ার ব্যাপ্তি বোঝা যায়, ডিরেকশন বোঝা যায়, এবং সাম্যাবস্থা এগুলোর ঘনমাত্রা মেজার করা যায়, ওকে? তাহলে কেসি এর যে কোনো একটা ভ্যালু যদি তোমাকে দেওয়া হয়, সেই ভ্যালুটা যদি 10 টু দি পাওয়ার -3 এর চেয়ে কম হয়, তাহলে তুমি বুঝবা ওই বিক্রিয়াটা ঘটার চান্স খুব কম, ঠিক আছে? ওই বিক্রিয়াটা ঘটার চান্স খুব কম। যদি 10 টু দি পাওয়ার 3 এর বেশি হয়, তাহলে তুমি বুঝবা ওই বিক্রিয়াটা ঘটে গেছে এবং প্রায় শেষের দিকে। সাম্যাবস্থায় আছে কখন বুঝবা? 10 টু দি পাওয়ার -3 থেকে যদি 10 টু দি পাওয়ার 3 এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে বেশি হইলে কি, কম হইলে কি, এবং 10 টু দি পাওয়ার -3 থেকে 3 এই রেঞ্জের মধ্যে থাকলে কি। বোঝা গেছে? এই তিনটা কথা এখান থেকে পড়তে হয়। তো কেসি ছাড়া আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি কিউসি। হ্যাঁ, এটাকে বলে বিক্রিয়া অনুপাত। তো কিউসির ইম্পর্টেন্সটা হলো সবসময় মনে রাখবে এই রিলেশনটা আসে যে কিউসি কি বড়, ছোট না সমান, এটা হলে কি হবে। সবসময় তুমি মনে রাখবা কেসি হচ্ছে মেইন। কেসি যত বড় হইলে ওইটার উৎপাদ বেশি, কেসি কম হইলে ওটার উৎপাদ কম। তাহলে দেখো এখানে কেসি বড়, তাহলে এটা উৎপাদ বাড়তে থাকবে। এটাই কেসি ছোট, এটা উৎপাদ কমতে থাকবে বা বিযোজন ঘটবে।
আর যখন সমান সমান আছে তখন বোঝা যায় এরা বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে। তাহলে ওইখানে 3টা লাইন 10⁻³ চেয়ে কম হলে কী হবে, 10⁻³ চেয়ে বেশি হলে কী হবে, এদের মাঝখানে হলে কী হবে। আর এখানে 3টা লাইন কেসি বড় হলে কী হবে, কেসি ছোট হলে কী হবে, আর সমান হলে কী হবে। সো এই 6টা লাইন সুন্দর করে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার ওই কেসি কেপির একটা সেম আর একটা ভার্সন হইল পানির যে আয়নিক গুণফল ওইটা, সেটাকে আমরা বলি KW, ঠিক আছে। এটাকে আমরা বলি অটো আয়নাইজেশন অফ ওয়াটার বা আয়নাইজেশন প্রোডাক্ট অফ ওয়াটার। হ্যাঁ, KW মানে হচ্ছে আমরা এই যে হাইড্রোনিয়াম আয়ন এইটার ঘনমাত্রা আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন এইটার ঘনমাত্রা গুণ দিলে আমরা যেটা পাই এটাকে আমরা বলি KW। হ্যাঁ, তো এই KW এর অনেকগুলো মান আছে। এই দেখো KW এর অনেকগুলো মান আছে। 10 ডিগ্রিতে কী মান, 25 ডিগ্রিতে কী মান, 30 ডিগ্রিতে, 50-এ, 100-তে। তো আমি তোমাকে 2টা মনে রাখানোর চেষ্টা করবো, বাকিগুলো তুমি অটোমেটিক পারবে। একটা হলো দেখো এখানে দশমিকের আগে শূন্য আছে শুধু একটার, আর বাকি সব 1.0, 1.4, 5.4, 8.7। এই 0.29 আছে একটাই, সেটা কি দিয়ে শুরু, 10 দিয়ে। তাহলে 10 ডিগ্রিতে দশমিক, 10 ডিগ্রিতে 0.29 গেল। আচ্ছা, যেটা 50 সেটা শুরুতে 5 আছে, যেটা 50 ডিগ্রি সেটা শুরুতে 5 আছে। আর এইটা তুমি সবসময় জানোই 1 × 10⁻14 এটা হলো আদর্শ মান। 1 × 10⁻14 এটা হইল KW এর আদর্শ মান। সবগুলোতেই 10⁻14 আছে, শুধু শুরুর সংখ্যাটা আলাদা। তাহলে 10 ডিগ্রিতে হইলে দশমিক, 50-এ হইলে 5 থাকবে, 30-এ হইলে 1.4, 100 হইলে 8.7। তাহলে বাকিটা তোমরা পারবা, আমি জানি। ওকে, বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত, KW = KD × 55.5। এই সমীকরণ এগুলো কখনো আসে না ওইভাবে। এইটা যেমন দেখো এইখানে আবার 3টা লাইন আছে। 3টা লাইন কি, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা KW এর √, এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাইলে খুবই সহজ, তুমি এত কিছু চিন্তাই করবা না, তুমি চিন্তা করবা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। এইটা বেশি মানে অম্লীয়, এটা কম মানে ক্ষারীয়, আর সবগুলো সমান মানে নিরপেক্ষ দ্রবণ। শেষ। হাইড্রোনিয়াম মানেই হচ্ছে প্রোটন। হ্যাঁ, প্রোটন হাইড্রোনিয়াম সেম জিনিস। সো যেখানে হাইড্রোনিয়াম বা প্রোটন এটা ঘনমাত্রা বেশি, ওইটা অম্লীয়। ঠিক আছে, তাইলে এটা আমাদের KWটা চলে গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে KW চলে গেল। এইটাই আমাদের মোটামুটি ছিল হচ্ছে পড়া আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যাসিড নিয়ে বাকি সব কিছু পড়বো, যে কোনটা সবল অ্যাসিড, কীভাবে অ্যাসিডগুলা হচ্ছে কোনটা শক্তিশালী কীভাবে বোঝা যায়, সেটার 5টা কী কী রুল আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। নেক্সট ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে। বাট এখন আমরা যা যা পড়লাম এই পর্যন্তই, এইটুকু এনাফ। হ্যাঁ, তো আমরা দেখো আবার একটু রিক্যাপ করি। হ্যাঁ, আমরা প্রথমে প্রভাবকের আগ পর্যন্ত রিক্যাপ করছিলাম, এখন আমরা একটু প্রভাবক থেকে আবার একটু রিক্যাপ করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো এই যে প্রভাবকে আমরা পড়ছি কি, সংজ্ঞাটা পড়ছি, প্রভাবকের বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছি। এরপরে ছিল ধনাত্মক প্রভাবক, তার উদাহরণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ঋণাত্মক প্রভাবক H3PO4। অটো বা স্বপ্রভাবক, সেটার উদাহরণ কি, ম্যাঙ্গানাস আয়ন। আবিষ্ট প্রভাবক, দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা কিন্তু ধনাত্মক প্রভাবক, আর ম্যাঙ্গানাস আয়ন এটা কিন্তু অটো প্রভাবক। এটা কিন্তু তোমরা অনেক সময় ভুল করো, এটা ভুল করা যাবে না। আচ্ছা, নেক্সট আছে কি, আবিষ্ট প্রভাবক। তারপরে আছে কি, প্রভাবক সহায়ক বা প্রমোটর। তারপরে ছিল প্রভাবক বিষ। তারপরে সমসত্ব প্রভাবন কি, অসমসত্ব প্রভাবন কি, সেটা আমরা পড়ছি। এরপরে আমরা প্রভাবনের ক্রিয়া কৌশলে জাস্ট 2টা নাম পড়ছি। এরপরে এই 4টা আমরা পড়ছি, এই 4টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবভিয়াসলি পড়বা। এরপরে জৈব প্রভাবক এনজাইম থেকে আমরা 2টা কথা মনে রাখতে বলছি। জাইমেজ ইস্ট থেকে আসে, গ্লুকোজকে অ্যালকোহলে কনভার্ট করে। ইউরিয়েজ সয়াবিন থেকে আসে, ইউরিয়া থেকে অ্যামোনিয়া বানায়। আচ্ছা, কার্বনিক অ্যানহাইড্রেজের একটা অণু 1 মিনিটে কত লক্ষ অণুকে বিজিত করতে পারে, 360 লক্ষ অণুকে বিজিত করতে পারে। ওকে, আচ্ছা, তেজস্ক্রিয় আয়োডিন আমরা সাম্যাবস্থার জন্য ইউজ করি। সাম্যাবস্থার শর্ত ছিল 4টা, স্থায়িত্ব, 2 পাশ থেকেই সুগম্যতা, এবং অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা। এই 4টা ছিল সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য। তারপরে আমরা লা শ্যাতেলিয়ার নীতি পড়ছি। 3টা কথা জাস্ট সুন্দর মতো মনে রাখবা। যার যেটা লাগবে না তাপের ক্ষেত্রে আমরা তাকে সেটা দিব না। চাপ যদি বাড়াই, যেদিকে মোল সংখ্যা কম সেদিকে যাবে, আর ঘনমাত্রা যত বাড়াবো বিক্রিয়কের তত বেশি বিক্রিয়া বাড়তে থাকবে। সেইটাকে আমরা শিল্পক্ষেত্রে কেমনি ইউজ করি,
অ্যামোনিয়ার ক্ষেত্রে, সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে। অপটিমাম টেম্পারেচার কত, অপটিমাম প্রেশার কত, কোনটায় কোন প্রভাবক ইউজ করি, 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, এরপরে আমরা চলে গেছিলাম কেসিকেপিতে, তাই না? এরপরে আমরা লা-শাতেলিয়ার নীতি, শিল্প উৎপাদনের পরে আমরা চলে গেছি কেসিকেপিতে। কেসিকেপি কী জিনিস পড়ছি, এরা কি বোঝায় এটা আমরা পড়ছি, এদের মধ্যে সম্পর্কটা পড়ছি, কখন এই দুটো সমান হবে ওইটা আমরা পড়ছি, এবং কেসিকেপির তাৎপর্য পড়ছি, ভ্যালুগুলা 10⁻³ থেকে 10⁻³ কোনটা কীরকম হইলে, কোনটার ভ্যালু কীরকম হইলে বিক্রিয়া সামনে যাবে পিছনে যাবে, এইগুলো আমরা পড়ছি। তাহলে এই কেসিকেপি পর্যন্তই ছিল আজকে আমাদের ক্লাস, এবং আশা করি এখানে আমি মুখস্থের ওই শুধু একটা চার্ট ছাড়া তোমাদের কিছুই মুখস্থ করতে বলি নাই। আশা করি তোমরা সব কিছু বুঝছো, এবং তোমার পড়া দেখবা যে এখন বাসায় পড়তে গেলে খুবই ইজি লাগবে, হেল্প হবে ইনশাআল্লাহ। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ক্লাসে।